কি ব্যাপার? তুমি এভাবে এখানে বসলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বসেছি। এই, আপনি ওই চেয়ারে বসেন। আয়ান, বের হও। পারবো না। ফোন দেন, গেম খেলবো। আয়ান তিয়ার ফোন নিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো আর গেম খেলতে লাগলো। তিয়া ওইদিকে পাত্তা না দিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে লাগলো। কাজ বোঝানো শেষ হলে ম্যানেজার বলে, স্যার, আপনার পাশে দেখি কাউকে সহ্য করতে পারে না, সব সময় এইভাবে মাঝখানে এসে বসে পড়ে। আপনি যান, নিজের কাজ করেন। ম্যানেজার অনুমতি নিয়ে চলে গেল। তিয়া রেগে আয়নের হাত থেকে ফোন কেড়ে নিল। আয়ন তিয়ার দিকে তাকিয়ে কানে হেডফোন খুলে পড়ল। ফোন এভাবে নিলেন কেন? সমস্যা কি তোমার? 3 দিন ধরে কি শুরু করছো? তোমার মাথায় কি সমস্যা আছে? তুমি কি বুঝতে পারছো না? আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। আমার সঠিক সময়ে বিয়ে হইলে তোমার মতো বাচ্চা থাকতো আমার। নেশা করছেন নাকি? আমার তো মনে হয় সকালে নেশা করে বের হয়েছেন। আপনি আমার 10 বছরের বড়, আপনার 26, আমার 16। এই মানে এই না যে আমার বয়সে বাচ্চা থাকতো যত সব। কান খুলে শুনে নেন, আমার বউয়ের পাশে আমি কাউকে দেখতে চাই না। কাজ করার সময় আমার কাছে ছেলে মানুষ থাকবে না, মেয়ে থাকবে নাকি? কথা বলবে একটা, চেয়ার ছেড়ে দিয়ে বসবে। মাঝখানে চেয়ারে না বসে এই চেয়ারে কেন বসেছিল? তোমার থেকে কি শুনে বসবে নাকি? আয়ান, মেজাজ গরম আছে, বাসায় যাও। যাব না, ফোন দেন। ফোনে চার্জ নাই, কাজ আছে। এই ফোনে কাজ নাই, দেন তাড়াতাড়ি। টাকা নিয়ে ফোন কিনে নাও, যাও। বিরক্ত করো না, কাজ করতে দাও। পারবো না, আমি এই ফোনে গেম খেলবো। আয়ন ফোন নিয়ে খেলতে লাগলো। তিয়া কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। মাঝে মাঝে আর চোখে আয়নকে দেখতে লাগলো। আয়ন তিয়াকে তাকিয়ে থাকতে দেখে আয়ন চোখ টিপ মারলো। তিয়ার সাথে সাথে ফাইলের দিকে তাকালো। আয়ন মিটিমিটি হাসতে লাগলো। এমপ্লয়ি অনুমতি নিয়ে ভিতরে আসলো। তিয়া বসতে বলল। এমপ্লয়ি তিয়াকে ফাইলগুলো দেখিয়ে দিতে লাগলো। তিয়ার হাতের সাথে হাত লাগতেই আন্ডিকে লোকটার হাতে সজোরে ঘুষি মারতে যাবে, সাথে সাথে তিয়া থাপ্পড় বসিয়ে দিল। আইন গালে হাত দিয়ে বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন? বের হও এখান থেকে। আরো মার খাওয়ার আগে বের হও। আইন রেগে তিয়ার ফোন দিয়ে লোকটার দিকে তাকিয়ে বলল। বাহিরে যদি পাই, আপনার কপালে দুঃখ আছে। এমপ্লয়ি ভয়ে ঢোক গিলতে লাগলো। আইনকে বলে, স্যার, আমি ইচ্ছে করে হাত দেই নাই তো, ফাইল নিতে গিয়ে তো টাচ লাগছে। আইন লোকটার কোনো কথা না শুনে চলে গেল। তিয়া বলে ওঠে, বাদ দেন, নিজের কাজ করেন। তিয়ার কথা শুনে এমপ্লয়ি নিজের কাজ বুঝিয়ে দিতে লাগলো আর নিজের কাজ বুঝে নিয়ে চলে গেল। আইন রেগে বাহিরে চলে গেল। বাইরে গিয়ে নিচের ফুলদানিগুলো ভেঙে ফেলতে লাগলো। তিয়া জানালার কাছে দাঁড়ালে দেখে আইন ফুলের টবগুলো ভেঙে বাইক নিয়ে চলে গেল। তিয়া বডিগার্ডদের কল দিয়ে পরিষ্কার করে দিতে বলল। আইন বাসে চলে গেল। আইনকে রেগে থাকতে দেখে তিয়ার আম্মু বলে, আয়ান, কি হয়েছে? তোমরা এত রেগে আছো কেন? আপনার মেয়ে আমাকে এমপ্লয়ের সামনে থাপ্পড় মারছে। আপনার মেয়ে আমাকে সব সময় অপমান করে, আমাকে মারে, আর আপনারা তার কোনো প্রতিবাদ করেন না। আমি এই বাসায় থাকবো না, আমি আমার বাসায় চলে যাব। আমি গরিব বলে কি আমার কোনো অধিকার নাই আমার বউয়ের উপরে? আইন কথাগুলো বলে চলে যেতে নিলেই তিয়ার আম্মু বলে, বাবা, এত রেগে গেলে চলে বলো? তুমি তো জানো তিয়া রাগী। বাবা, এত রাগ করো না। বাসায় আসুক, আমি যদি এর প্রতিশোধ না নিই, আমার নামও আয়ান না। ওকে, যাও, ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। ক্ষুধা লাগছে না। আইন কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ রেখে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে খাটে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হইলেই দেখে তিয়া খাটে বসে ড্রিঙ্কস করছে। আইন তিয়ার পাশে বসে বলল, আমাকে দেন, আমিও একটু খাই। থাপ্পড় মেরে গাল লাল করে ফেলবো। যাও, পড়তে বসো। আপনি এসব কেন খান? আর আমি খেলে কি সমস্যা? দেন। মেজাজ গরম আছে আয়ান, আর একটা থাপ্পড় না খেতে চাইলে এখান থেকে ছাড়ো। কথায় কথায় থাপ্পড় মারতে চান কেন? মাঝে মাঝে তো একটু আদরও করতে পারেন। তিয়া রেগে আয়নের দিকে বোতল ছুঁড়ে মারে। আয়ন কাজ ধরে তিয়ার কাছে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। তিয়া রেগে মারতে যাবে, সাথে সাথে আয়ন তিয়ার হাত ধরে খাটের সাথে চেপে ধরল। তিয়া বলতে লাগলো, আয়ান ছাড়ো, ব্যথা লাগছে কিন্তু। হাত ছাড়ো। কেন এত না ভাব দেখান?
আমার শক্তির সাথে পারবেন নাকি? এত ভাব দেখাবেন না। কথায় কথায় হাত তুলতে আসেন। আমি আপনার হাজবেন্ড। আমি যদি অধিকার খাটানো শুরু করি না, তখন বুঝবেন মজা। ফালতু ছেলে, ছাড়তে বলছি ছাড়ো। মেজাজটা কিন্তু খারাপ আছে। সব সময় মেজাজ এত খারাপ থাকে কেন? ওয়েট, বুঝছি। আপনার আদর দরকার। অ্যান কথাটা বলে তিয়ার ঠোঁটে কিস করতে যাবে। তিয়ার সাথে সাথে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে বলল, ভালোভাবে কথা বললে কানে যায় না? এইটুকু ছেলে না এত খারাপ কেন? ফালতু ছেলে একটা। থাপ্পড় মেরে মনে চাচ্ছে দাঁত ফেলে দেই। আয়ন তিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ফুল থেকে উঠতে লাগলো। কোমরে হাতে ব্যথা পায় আয়ন বলে, কোমরটা ভেঙে দিল। আপনার এত শক্তি কই থেকে আসলো? একটু নরমভাবে ধরছি, আর আপনার শক্তি বেড়ে গেছে। তিয়া রেগে খাট থেকে উঠে এসে আয়নকে থাপ্পড় মারল সজোরে। আয়নের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। তিয়া বলে ওঠে, তোমাকে ছাড় দিয়েছে জন্য মাথায় উঠে পড়ছো? কান খুলে শুনে নাও, তোমাকে আমি হাজবেন্ড হিসেবে মানি না। আমার লাইফে একজন ছিল আর ভবিষ্যতে সেই থাকবে। তোমার যত টাকা লাগে আমাকে বলো, আমি তোমাকে টাকা দিয়ে দেব। তা আমার লাইফ থেকে চলে যাও। আপনি অন্য কাউকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। তাকে বিয়ে কেন করেন নাই? আমার মন চায় নাই, বিয়ে করি নাই। তোমাকে আমি কোনো কিছুর উত্তর দিতে চাই না। তুমি দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করো। কোনো তো কাহিনী আছে। আপনার বয়ফ্রেন্ডকে দেখার ইচ্ছে আছে। আয়ন, তুমি যাও বলছি এখান থেকে। আয়ন তিয়ার কাছে গিয়ে ওর আঁচল দিয়ে রক্ত মুছতে লাগলো। তিয়া রাগ করতে গিয়ে করলো না। তিয়া চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আয়ন ঠোঁট মুছে তিয়ার দিকে তাকাতে চোখের কোণে পানি দেখে আয়নের সব রাগ কষ্ট দূর হয়ে গেল। আয়ন তিয়াকে বিরক্ত না করে তিয়ার পা ধরে তিয়া চোখ খুলে রাগি লুক নিয়ে তাকাতেই আয়ন ভালোভাবে পা তুলে দিয়ে বলল, আরে, বিরক্ত করছি না তো। পা তুলে দিলাম, শুয়ে থাকেন। আয়ন কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। আয়ন নিচে গেলে তিয়ার বোন বলল, কি ব্যাপার দুলাভাই, ঠোঁটের কোনায় কেটে গেল কিভাবে? আপু মারছে নাকি? দেখ, সব সময় কি বউ মারে নাকি? এইটা তো ভালোবাসার চিহ্ন। আয়ন কথাটা বলে হাসি দিলে তুলি রাগে গজগজ করতে লাগলো। আয়ন তিয়ার আম্মুর কাছে গিয়ে বলল, আন্টি, নুডলস খাবো, রান্না করে দিন। তুমি বসো, আমি করে দিচ্ছি। ঠোঁটের কোনায় কেটে গেল কিভাবে? আপনার মেয়ে আছে তো কাটার জন্য। আহারে সোনা, আমার রাগ করো না। ওর থেকে দূরে থেকো, বেশি রেগে গেলে। শোনো, তোমার আম্মু কল দিয়েছিল, তুমি ঘুমাচ্ছিলে জন্য ডাক দেয় নাই। কি বলছে আম্মু? তোমার বড় বোন দেশে আসবে, তুমি 3 দিন তোমার আপুর সাথে যাবে। ওই যেন বুঝতে পারে না যে তুমি আমাদের বাসায় আসো আর তিয়ার সাথে বিয়ে হয়েছে। কি? আপু দেশে আসবে? হ্যাঁ। ধ্যাত, কি বিপদে পড়লাম। এখন কি যে করব। সকালে স্কুল করে চলে যেও। ঠিক আছে। তোমার আপু কিন্তু তিয়াকে চেনে, যদি তিয়া বুঝে যায় আমাদের যে কি করবে। উনি তো ভাইয়াকে অনেক ভালোবাসে। আজকে আমাকে বলে দিল উনি অন্য কাউকে ভালোবাসে, আর আমাকে কখনোই মেনে নিবে না। চেষ্টা করতে থাকো, তুলি আসছে, তুমি যাও। আয়ন চলে গেল। তুলি আয়নকে ইচ্ছে মতো ধাক্কা দিয়ে ফেলে দিল। আয়ন ফ্লোরে পড়ে গেল। আয়ন তুলির দিকে তাকাতে তুলি হেসে বলল, সেই দুলাভাই হাঁটতেও পারেন না, এভাবে কেউ পড়ে গেলে হাত দেন। তুলি আয়নের দিকে হাত বাড়িয়ে দিলে আয়ন তুলির হাত ধরে টান মেরে দিল ফেলে। তুলি চিৎকার দিয়ে উঠলে সবাই দৌড়ে আসলো। তিয়ার আম্মু, কাজের লোক সব ছুটে আসলো। তিয়া নিচে নেমেই পড়ল। তুলি, কি হয়েছে তোর? তুলি কান্না করতে করতে বলল, আপু, দুলাভাই পড়ে গেছে, আমি ভালোর জন্য তুলতে হাত বাড়িয়ে দিয়েছি। উনি আমার হাত ধরে টান মেরে আমাকে ফেলে দিয়ে আমার কোমরে ব্যথা দিল। হাতে ব্যথা পেয়েছি, আর একটু হলে মাথা ফেটে যেত। আয়ন কিছু বলার আগে তিয়ার রাগের শরীরের সমস্ত শক্তি দিয়ে আয়নের গালে ঠাস করে মারল। আয়ন গালে হাত দিল। আয়নের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। তিয়ার আম্মু বলল, এটা কি করলি? এত জোরে কেউ মারে? আর তোর শরীরে কি শক্তি নাই? এইটুকুতেই পড়ে যাস? আপু দেখছো, আমাকে দোষ দিচ্ছে আম্মু। আম্মু একদম তুলিকে বকা দিবে না। ওই কতটা বদমাস আমার ভালো করে জানা হয়ে গেছে। আপনার বোন যে আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিল, সেই দিকে কোনো কথা নাই। আর আমি একটু ফেলে দিয়েছি, তার জন্য আমাকে এইভাবে মারলেন? আয়ন কথাটা বলেই কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। তিয়ার আম্মু তুলিকে বকা দিতে লাগলো। তিয়া তুলির দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে বলল, তুই আবার ওকে ধাক্কা দিয়ে
ফেলে কেন দিয়েছিস? তুমিও আম্মুর মতো আমাকে বকা দিচ্ছ? তুলি কান্না করতে করতে চলে গেল। আয়ন রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিচে নেমে আসলো। তিয়া আয়নের দিকে তাকালো। তিয়ার আম্মু বলে, আয়ান কোথায় যাচ্ছ? আপনার মেয়ে তো চায় না চলে যাচ্ছি। আমাকে এভাবে থাপ্পড় না মারলেও পারতো। আয়ন তিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। তিয়া আয়নকে ডাক দিলে আয়ন ঘুরে বলে, ডাক দেন কেন? আপনি তো বলছেন আমি যেন টাকার বিনিময়ে চলে যাই। যাচ্ছি তো, থাকেন আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে, আর কখনোই বাধা দিতে আসবো না। আয়ন কান্না অভিনয় করে চলে গেল। দরজা দিয়ে বের হয়ে তিয়ার আম্মুকে এসএমএস দিয়ে হাসি মুখে বের হয়ে গেল। তিয়ার আম্মু ফোনে এসএমএস আসলে চেক করলে মুচকি হাসতেই মনে মনে বলতে লাগলো। ফাজিল একটা। তিয়ার খারাপ লাগতে লাগলো। তিয়া কিছু না বলে দৌড়ে রুমে চলে গেল। তিয়ার রুমে বসে থেকে বলতে লাগলো, উফ, এইভাবে থাপ্পড়টা না মারলেও পারতাম। ওই ছোট ভুল করতে পারে, তাই বলে এইভাবে মারলাম আমি? গালে দাগ বসিয়ে দিয়েছি। উফ, পাগল হয়ে যাচ্ছি। তিয়া কথাগুলো ভাবতে ভাবতে মাথার চুল টান লাগলো। এদিকে আয়ন বাসায় চলে গেল। 3 দিন পর আয়ন আদিয়ার সাথে শপিং মলে শপিং করতে লাগলো। আয়ন বলে ওঠে, আপু তুমি যাও কফি খাও, আমি জুতা কিনে তোমাকে কল দিব। ঠিক আছে। আয়ন জুতা কিনতে চলে গেল। জুতা চয়েস করতে লাগলো। হঠাৎ করে তুলিকে দেখে আয়ন মুখ লুকিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসলো। নিচে গিয়ে আতিয়াকে কল দিল। আতিয়া নিচে চলে আসলো। আয়ন তিয়ার সাথে আতিয়াকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়ন রিক্সা নিয়ে চলে গেল। আতিয়াকে এসএমএস দিয়ে বলল, আপু আমার একটা কাজ আছে, আমি চলে গেলাম, তুমি বাসায় চলে যাও। আরে এভাবে না বলে আমাকে রেখে চলে গেলি? সরি আপু, রাগ করো না, বাই। আয়ন কল কেটে দিয়ে বাসায় গিয়ে ব্যাগ রেখে বাসা থেকে বের হয়ে গেল। রাতে বাসায় আসলে আতিয়া বলে, আয়ান, আমার সকালে ফ্লাইট আছে, তুই আমার সাথে চল। এখানে একা একা থাকতে ভালো লাগে না তোর, আমার সাথে থাকিস। না আপু, পরীক্ষা আছে, এখন যেতে পারবো না। তুমি না 3 দিন থাকবে? কাজ হয়ে গেছে। ও ভাইয়া ভাবি কি দেশে আসবে? আসতে চেয়েছিল, লেট হবে, ভাইয়ের কাজ পড়ে গেছে। ও আচ্ছা, চল খাবার খেয়ে নিবি। ফ্রেশ হয়ে আসছি। অ্যান্ড কথাটা বলে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে আসলো। দুজন গল্প করতে করতে খেতে লাগলো। খাওয়া শেষ হলে যার যার রুমে চলে গেল। আয়ন রুমে গেলে ফোন চেক করে দেখে তিয়ারামু কল দিয়েছে। আয়ন কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। আয়ান, তুমি বাসায় কবে আসবে? তিয়া কিন্তু তোমাকে খুঁজতাছে। ওই বস্তিতে যাবে সকাল হইতে। তুমি বাসায় চলে আসো, বস্তিতে গেলে কিন্তু তোমাকে খুঁজে পাবে না, ধরা খাবো। আমাকে মিস করে নাকি আপনার মেয়ে? জানি না, বাট মনে হচ্ছে একটু হলেও তোমার প্রতি মায়া জন্মেছে। খাওয়ার সময় তুলি চেয়ারে পা দিয়ে শব্দ করছিল, ওই তোমার নাম ধরে বলছিল থামতে। সামনের দিকে তাকাতে তোমাকে দেখতে না পেয়ে কিছুক্ষণ চুপ হয়ে বসে থেকে হাত দিয়ে চলে গেল। কিছুটা মনমরা দেখা যাচ্ছে। তাহলে একটু কাজ হচ্ছে। আজকে শপিং মলে দুইজনকে দেখলাম, আর একটু হইলে ধরা পড়তাম। আমি অনেক কষ্টে পালিয়ে চলে এসেছি। বলো কি? হ্যাঁ। আচ্ছা ঘুমান, আমি স্কুল করে চলে যাব। আপু সকালে চলে যাবে। ঠিক আছে। তিয়ারামু কল কেটে দিল। আয়ন ফোন রেখে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই রেডি হয়ে নিল। আতিয়াকে এয়ারপোর্টে রেখে এসে স্কুলে চলে গেল। বিকালে স্কুল ছুটি হলে আয়ন বাসে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে নিল। বাসা থেকে বের হয়ে সোজা তিয়াদের বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতেই দেখে তুলি বসে আছে। আয়নকে দেখে তুলি বলে ওঠে, কি ব্যাপার, কই উদাও হয়ে গেছিলেন? আপনাকে আপু খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। আবার হুট করে কই থেকে আসলেন দুলাভাই? আপনার লগে কথা বলার কোনো ইচ্ছে নাই। অ্যান কথাটা বলে সোজা রুমে গিয়ে ব্যাগ রেখে বইগুলো বের করতে লাগলো। টিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আয়নকে দেখে নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল। টিয়া নিজের হাসি লুকিয়ে আয়নকে বলল, কোথায় ছিলে এই 3 দিন? শুনে কি হবে? আমি না থাকলে তো আপনি খুশি। আমি খুশি নাকি অখুশি ওইটা বড় কথা না। কোথায় গিয়েছিলে, আবার ফিরে আসলে কেন? টাকা শেষ, তাই টাকা দেন, চলে যাই। ও আচ্ছা, ওকে, আলমারির ভেতর থেকে টাকা নিয়ে চলে যাও। বাহিরে অনেক খরচ, এত খরচ চালাতে কষ্ট হয়, তাই এখানে থাকবো।
সব কিছু সময় মতো পাওয়া যায়। ও, হুম। অ্যান্ড কথাটা বলে ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে আলমারিতে রেখে দিল। তিয়া খাটে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। অ্যান্ড তিয়ার হাত থেকে ল্যাপটপ সরিয়ে কোলে শুয়ে পড়ল। আয়নের দিকে তাকিয়ে বলল, এটা কি হচ্ছে? দেখতে পারছো কাজ করছি, তার ভেতরে এইভাবে শুয়ে পড়ার মানে কি? আপনাকে অনেক মিস করছি, বাট রাগ জন্য আসি নাই। রাগ দেখাবেন না তো, আমি এখন ইমোশনাল হয়ে আছি। আয়নের কথা শুনে তিয়া মনে মনে হাসতে লাগলো, ভাবতে লাগলো। তিয়ার কথাগুলো ভাবতে লাগলো। আল্লাহ, এটাকে কি দিয়ে বানিয়েছেন? এত সরল কেন? যা মনে চায় তাই বলে দেয়, বাচ্চাদের মতো পাগলামি করে। আল্লাহ, আমি তো অন্য কাউকে ভালোবাসি, তারপরও কেন এই 3 দিন আমি ওর পাগলামিগুলো এত মিস কেন করছিলাম? কেন ওকে বারবার মনে পড়ছিল? চোখের কোণার পানি গড়িয়ে পড়তে সাথে সাথে মুছে ফেল। অ্যান তিয়ার পেটের দিকে মুখ গুজে নিল। পেটে নিঃশ্বাস লাগলে তিয়া কেঁপে উঠল। তিয়া বলে ওঠে, ওকে, শুয়ে থাকো, ল্যাপটপটা রাখার জায়গা দাও। আমার বুকের উপরে রাখেন, ওয়েট। আমি এই দিকে ঘুরে শুয়ে পড়ি। আয়ন ল্যাপটপ পিঠের উপর রেখে বলল। এখন কাজ করেন, আমি ডিস্টার্ব করব না। তিয়া আয়নের নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আয়ন মুখ ঘুরিয়ে শুয়ে থাকলো। তিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে কাজ করতে লাগলো। আয়ন তিয়ার দিকে মুখ তুলে বলল, আমাকে ভালোবাসলে কি, যে ভালোবাসে না তার জন্য কেন আমাকে এভাবে কষ্ট দেন? ছোট ছোটর মতো থাকো, বেশি কথা বলো না। আর এই পড়াশোনা বাদ দিয়ে শুয়ে আছো কেন? যাও পড়তে বসো। তিয়া আয়নকে তুলে দিল। আয়ন বিরক্ত হয়ে টেবিলের সামনে বসে অঙ্ক বই বের করে খাতা কলম বের করে অঙ্ক করতে লাগলো। তিয়া মাঝে মাঝে আয়নকে আর চোখে দেখতে লাগলো। তিয়ার কাজ শেষ হলে উঠতেই আয়ন বলে, অঙ্কটা বুঝছি না, বুঝিয়ে দিবেন? দেখি কোনটা। তিয়া আয়নের পাশে বসে অঙ্ক বুঝিয়ে দিতে লাগলো। আয়ন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলো। বোঝা হয়ে গেলে তিয়ার গালে কিস দিয়ে বলল। লাভ ইউ বউ। অঙ্ক করো। তিয়া উঠে চলে গেল। আয়ন অঙ্ক করতে লাগলো। তিয়ার আম্মু ডাক পাঠালে আয়ন নিচে গেল। আয়ন সবার সাথে বসে পড়ল। আয়ন তিয়ার দিকে তাকিয়ে বলল। বউ একটু খাওয়াই দিবে? আয়নের কথা শুনে সবে অবাক হয়ে তাকালো। তিয়া ভুরু কুচকে তাকিয়ে বলল, তোমার হাত কি হয়েছে? অঙ্ক করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, যদি খাওয়াই দিতেন উপকার হতো। এখানে বসো। তিয়ার পাশে বসলো। তিয়ার আম্মু মিটিমিটি হাসতে লাগলো। আয়নকে তিয়া খাওয়াই দিতে লাগলো। তুলি রাগে ফোঁসফোঁস করতে লাগলো। আয়ন তুলির দিকে তাকিয়ে বলল, বুঝলাম না, আমি আমার বউয়ের হাতে খাচ্ছি, এতে তো কারোর সমস্যা হওয়ার কথা না। বারবার মুখ ভেঙচি দেওয়ার মানে কি? আমার মুখ, আমি যা ইচ্ছে করব, এতে আপনার কোনো সমস্যা? আমারও জিহ্বা আছে, আমি যা ইচ্ছে বলবো, এতে কারো সমস্যা থাকার কথা না। যত সব ন্যাকামি। তো সমস্যা কে রে তুলি? তুই আয়ানের সাথে ঝগড়া করস কেন? আমার ওকে দুলাভাই ডাকতে ভালো লাগে না। তোমরা খেয়ে কাজ পাও নাই, আপুকে এই পিচ্চির সাথে বিয়ে দিয়েছো। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, সবাই বলে 9-এর স্টুডেন্ট শালিকা। মানুষের মুখ আছে বলছে, আপনি পাত্তা না দিলে তো পারেন। কত এড়িয়ে চলবো? হ্যাঁ, তোর এই বয়সের বিয়ে করার এত শখ কেন? ক্রাশকে বিয়ে না করে রেখে দেওয়া বোকামি। আমি বিয়ে না করলে অন্য কেউ করে নিয়ে যেত, আমি তো সেইটা মেনে নিতে পারবো না। আমার ভালোবাসার মানুষ শুধু আমার, অন্য কারো হতে দিব না। আয়নের কথা শুনে তিয়া বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। তুলি আয়নকে বলে, পড়াশোনা কর ভাই, এইসব প্রেম ভালোবাসা কথা বলা বন্ধ কর। বস্তির পোলাপাইন পড়াশোনা তো নাই, প্রেম ভালোবাসা নিয়ে আসে। তুলির কথা শুনে তিয়া ধমক দিয়ে বলল, তুই এটা কি ধরনের কথাবার্তা? বস্তির ছেলে মানে কি? একদম কাউকে ছোট করে দেখবি না, বলে দিলাম। জামাইয়ের হয়ে কথা বলো না তো। রাগের বশতে রাফি ভাইয়াকে হারাইছো। আজ রাফি ভাইয়া দুলাভাই হইলে কত ভালো হইতো। অন্তত তো এই পিচ্চির জন্য কথা শুনতে হইতো না। তুলির কথা শুনে তিয়া এক নিমিষেই মন খারাপ হয়ে গেল। তিয়ার গলা দিয়ে ভাত নামলো না। তিয়ার হাত ধুয়ে চলে গেল। আয়ন তুলির দিকে তাকিয়ে বলল, সবাই ভালো, আপনি এমন কেন? মানুষের মনে আঘাত দিয়ে কথা বলেন, ফালতু মেয়ে একটা, যত সব। চুপ কর, আমি উচিত কথা বলি, বুঝতে পারছস? আমার উচিত কথা বলতে বিবেকে বাঁধে না। তুলি চুপ করবি তুই? হ্যাঁ, কিছু বললে আমার মুখ চুপ করতে ব্যস্ত হয়ে যাও।
দুনিয়াতে আর কোনো ছেলে পাও নাই এই বাচ্চাকে পেলে আপুর জামাই হিসাবে? আয়ন তুলির কথায় পাত্তা না দিয়ে উঠে চলে গেল। রুমে গেলে দেখে তিয়া উপর হয়ে মুখ চেপে কান্না করছে। আয়নে খারাপ লাগতে লাগলো। আয়ন দরজা লাগিয়ে দিল। তিয়ার কাছে গিয়ে কাঁধে হাত দিলে তিয়া কোনো কিছু না বলে অঝরে কান্না করতে লাগলো। আয়ন তিয়াকে ঘুরিয়ে সোজা করে বসিয়ে দিল। তিয়া আয়নকে বলে, আয়ান প্লিজ এখান থেকে যাও। আমার কিছু ভালো লাগছে না, দয়া করে আমাকে বিরক্ত করো না। আচ্ছা, যে মানুষটা আপনাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নিল তার জন্য কেন কান্না করছেন? যে আমাদের ভালোবাসে না তাদের নিয়ে ভাবা বোকামি। আমাদের উচিত যে আমাদের ভালোবাসে তাদের নিয়ে নতুন করে জীবন শুরু করা। আমি যাকে ভালোবাসি, যাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবি, সেই মানুষটাই আমাকে বুঝিয়ে দেয় আমি আসলে কতটা বেহায়া, বোকা আর গুরুত্বহীন একটা মানুষ। আমাকে দিন শেষে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয় আর লাস্টের একটা কথা বলে, ভালো কাউকে তোমার লাইফে পাবে, তুমি সুখে থাকো, ভালো থাকো। এসব বলার আগে একবারও ভাবে না আসলে আমি কিসের সুখে থাকবো, কিসের ভালো থাকবো। আমার ভালো লাগা সুখ কেড়ে নিয়ে কিভাবে আমাকে এভাবে সান্ত্বনা দিতে পারে। আয়ন তিয়াকে জড়িয়ে নিল। তিয়া আয়নকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলো। আয়ন তিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কান্না করো না, আমাকে একবার সুযোগ দাও। বিশ্বাস করো, আমি তোমাকে আমার সমতা দিয়ে ভালোবাসবো। তোমাকে ছেড়ে আমি কখনোই যাব না। সবসময় আমি তোমাকে ভালোবাসবো, তোমার সুখ দুঃখের পাশে থাকবো। আয়নের কথা শুনে তিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হাসতে হাসতে বলে, এসব কথা শুনলে আমার হাসি পায়। প্লিজ তুমি অন্তত ওর মতো এসব মিথ্যা কথা বলো না। তুমিও একটা সময় আমাকে একা করে রেখে চলে যাবে। আমাকে দিন শেষে সবাই একা করে চলে যায়। আমি কাউকে কথা দিলে আমি আমার কথা রাখি। আর তুমি আমার বউ, গার্লফ্রেন্ড না যে তোমাকে একা রেখে চলে যাব। তুমি আমার বিয়ে করা বউ, যাকে নিয়ে আমি মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চাই। শোনো, ছোট মানুষ, আবেগ বেশি, এইসব সিনেমা নাটকে মানায়, বাস্তবে না। শোনো, পড়াশোনায় মনোযোগ দাও। খরচ যা লাগে আমার বাবা তো দিচ্ছে, দিয়ে যাবে। আমার হাজব্যান্ড হয়ে যত দিন থাকবে। নিজের পায়ে দাঁড়িয়ে গেলে ডিভোর্স দিয়ে চলে যাও। নিজের ফ্যামিলি নিয়ে নতুন করে জীবন শুরু করো। কম বয়সী সুন্দরী মেয়েকে বিয়ে করে নিও। তাই ভালোভাবে পড়াশোনা করো। তিয়ার কথা শুনে আয়ন তিয়াকে বলল, এই ঘুমাও, তোমার যত সব ফালতু কথাবার্তা বিরক্তকর। আয়ন কথাটা বলে লাইট অফ করে দিয়ে পাশে শুয়ে পড়ল। তিয়া পাশে ঘুরে কান্না করতে লাগলো। আয়ন তিয়াকে ঘুরিয়ে তিয়ার উপরে শুয়ে পড়ল। বুকের উপরে মাথা দিয়ে মুখে আঙ্গুল দিয়ে বলল, কান্না থামাও তো। আমার বউ হয়ে অন্য জনের জন্য চোখের পানি ফেলবে, এইটা একদম ভালো লাগছে না। আমার উপর থেকে ওঠো, তোমার ভালো না লাগলে অন্য রুমে গিয়ে ঘুমাও। আয়ন তিয়াকে আর কিছু বলতে না দি সে যা তিয়ার দুহাত খাটের উপর চেপে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন জোর করে কিস করতে লাগলো। ঠোঁট ছেড়ে দিয়ে গলায় কিস করতে লাগলো। তিয়া বলতে লাগলো, আয়ন কি করছো? প্লিজ থামো, কি করছো এসব? আয়ন তিয়ার কোনো কথা না শুনে তিয়াকে উত্তেজিত করতে লাগলো। তিয়া আয়নের ঠোঁটের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। তিয়া আয়নের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। আয়ন মুচকি হাসি দিয়ে তিয়াকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। সকালে ঘুম ভাঙলে তিয়া আয়নের সাথে নিজেকে এভাবে দেখে লাফ দিয়ে উঠে পড়ল। আয়ন ঘুমে ঘরে চমকে গিয়ে বলে উঠল, কি হয়েছে? এইভাবে ধাক্কা দিলে কেন? তুমি তুমি আমার সাথে রাতে কি করছো? এইটুকু ছেলে না, এসব কি করছো? আয়ন ভুরকুচকে তাকিয়ে বলল, এত চমকানোর কি আছে? আমি কি বাচ্চা আছি নাকি? বাচ্চার বাপ হওয়ার ক্ষমতা রাখি। কানের ভেতর একদম থাপ্পড় মারবো, কানে শোনা ভুলে যাবে। ফাজিল ছেলে, ইচ্ছে করছে। তিয়া কথাটা বলে আয়নের গলা চেপে ধরল। আয়ন তিয়ার হাত ধরে বলতে লাগলো, বউ ছাড়ো, মরে গেলে কিন্তু বিধবা হয়ে যাবে। ছেড়ে দাও আমাকে বলছি। এই বউ ছাড়ো, লাগছে। ছাড়বো না, লাগুক। বদমাইশ ছেলে, যদি বাচ্চা পেটে চলে আসে তখন তোমাকে সামলাবো নাকি বাচ্চার কান্না আসছে? পাকনা কোথাকার। আরে ধ্যাত, আমি কি বাচ্চা যে আমাকে সামলাতে হবে? বাচ্চা হইলে ভালো হবে, অল্প বয়সে বউ পাইছি, বাবাও হব। যদি তুমি আমাকে সাপোর্ট করো তাহলে প্রতি বছরে বছরে একটা করে বাচ্চার মা ডাক শুনতে পারবো।
আয়নের কথা শুনে তিয়া মুখ চেপে ধরলো। তিয়া লজ্জায় বলতে লাগলো, এই আল্লাহ আমাকে উঠিয়ে নিয়ে যান। এই কপালে কি দিলে? লজ্জা শরম তো নাই। ফাজিল, চুপ করো, মার খাইতে না চাইলে। আয়ন তিয়ার হাত মুখ থেকে সরিয়ে দিয়ে তিয়াকে টান দিয়ে খাটে শুয়ে দিয়ে উপরে উঠে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন খাটের সাথে হাত চেপে ধরল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, এত লজ্জা পাইলে চলে? আমি তোমার হাজবেন্ড, আমার সামনে এত লজ্জা কেন পাও? আর রাতে তো সব দেখে ফেলছি, আর এখনও দেখতেছি। আয়ন কথাটা বলে শয়তানি হাসি দিলে তিয়া লজ্জে লাল হয়ে যেতে লাগলো। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে খাট থেকে নেমে শাড়ি নিজের সাথে পেঁচিয়ে নিয়ে বলল, ফাজিল বদমাইশ কোথাকার, লজ্জা শরম নাই তো? বউয়ের কাছে আবার কিসের লজ্জা? আর শরম লজ্জা পেলে গরম ভাত পাওয়া যাবে না। আর যদি লজ্জা শরম পেয়ে থাকতাম তাহলে বাসরটা আর জীবনেও করা হইতো না। আহ, বউয়ের ঠোঁট জোড়া দেখলে মন চাই সারাদিন খাই। আয়নের কথা শুনে তিয়া লজ্জায় আলমারি থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকতেই আয়ন বাথটবের উপরে বসে আছে। তিয়া রাগি লুক নিয়ে তাকিয়ে বলল, এখানে কি করবে? এখান থেকে বের হও বলছি। একসাথে গোসল করার জন্য ঢুকেছি, বের হওয়ার জন্য না। উফ, এই ছেলেটাকে যে আমি কি করব। যাবে এখান থেকে মার খাওয়ার আগে। মার খাইতে আসি নাই। আয়ন কথাটা বলে শাওয়ার ছেড়ে দিলে। সাথে সাথে শাওয়ারের পানি আয়ন তিয়ার শরীরে এসে লাগলো। তিয়া চমকে গেল। আয়ন টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। তিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ও ফায়ান, তুমি প্লিজ যাবে এখান থেকে। তুমি বোঝার চেষ্টা কেন করছো না? এইটুকু ছেলে না, প্লিজ যাও তো। এত লজ্জা কেন পাচ্ছ? আমার লজ্জা লাগে না, তোমার এত লজ্জা লাগে কেন? জানি না। লজ্জা পেলে তোমার মিষ্টি লাগে, আরও মন চায় আদর করি। তিয়া আয়নকে সরিয়ে দিয়ে জোর করে ওয়াশরুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে লজ্জায় জিপায় কামড় দিয়ে আয়নের দিকে নিজেকে দেখে আরও লজ্জা পেতে লাগলো। তিয়া বলতে লাগলো, ছি, এই ছেলেটা আমার সব দেখে ফেললো। একটু কি শরম লাগে না ওর? মুখে কিছু আটকায় না? এইটুকু ছেলে এত পাকনা কিভাবে হয়? তিয়া কথাগুলো ভাবতে ভাবতে গোসল করে নিল। গোসল করে বের হলে আয়ন গোসল করতে ঢুকে পড়ল। গোসল করে আয়ন তোয়ালে পরে বের হলো। তিয়াকে ড্রেসিং টেবিলের সামনে চুল শুকাতে দেখে আয়ন আস্তে আস্তে পা টিপে তিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। তিয়া চমকে উঠল। আয়ন তিয়ার ঘাড়ে ঠোঁটে স্পর্শ দিলেই কেঁপে উঠল। তিয়া সামনের দিকে ঘুরে কোমরের উপর হাত রেখে পড়ল। একটু রাতে কিছু বলি নাই, সাহস বেড়ে গেছে তাই না? বউকে আদর করতে সাহস আবার কিসের লাগে? আমার বউ, আমি যখন ইচ্ছে আদর করব। এতে কার কি যায় আসে? আমার তো মন চাচ্ছে সারাদিন তোমাকে দেখি আর আদর করি। মার দিলে ঠিক হয়ে যাবে, ছাড়ো। তিয়া আয়নকে সরিয়ে দিয়ে রেডি হতে লাগলো। আয়ন আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। তিয়া রেডি হয়ে নিতে লাগলো। আয়ন ব্যাগ গুছিয়ে রেডি হয়ে তিয়ার সাথে নিচে চলে গেল। তিয়ার আম্মু বলল, স্কুলে যাবে নাকি? হুম। দুজন খাবার খেয়ে বের হও। দুজন সবার সাথে বসে পড়ল। আয়ন তিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিয়ার চোখ আয়নের দিকে পড়তে আয়ন সাথে সাথে চোখ টিপ মারল। তিয়া হাঁ হয়ে গেল। আয়নের দিকে চোখ পাকিয়ে তাকালে আয়ন ঠোঁট কিস করার মতো ঠোঁট বানালে তিয়ার সাথে সাথে পায়ে লাথি দিল। তুলি পায়ে লাগতে তুলি বলে ওঠে, আহ, এভাবে লাথি মারলো কে? তুলির কথা শুনে তিয়া ভ্যাবাচেকা খেয়ে গেল। তিয়া বলে ওঠে, আরে পা ব্যথা করছে, সামনের দিক দিয়ে তোর পায়ে গিয়ে লাগছে। এত জোরে পা রাখে নাকি? চুপচাপ খাতো। সবাই খাবার খেতে লাগলো। খাবার শেষ হলে আয়ন তিয়া বের হয়ে গেল। আয়ন তিয়ার গাড়িতে উঠলেই তিয়া বলে, একদম যেন দুষ্টুমি করো না। করবো না চাচা, ড্রাইভিং করবে তার সামনে কি বউকে আদর করা যাবে নাকি? গুড। বাট এখন আসে নাই, আসুক, তার ভিতরে একটা কিস নিলে খারাপ হয় না। আয়ন কিস করতে যাবে। তিয়া আঙ্গুল দিয়ে ঠোঁট সরিয়ে দিতে লাগলো। আয়ন জোর করলে বলে, উনি আসছে, ছাড়ো। তিয়ার কথা শুনে দেখে সত্যি ড্রাইভার আসলে আয়ন সোজা হয়ে বসে পড়ল। তিয়া মিটি মিটি হাসতে লাগলো। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আয়ন সামনের দিকে হাসি মুখ রেখে হাত দিয়ে তিয়ার কোমরে হাত দিতেই তিয়া চমকে উঠল। আয়ন সাথে সাথে তিয়ার দিকে মিষ্টি করে হাসি দিল। তিয়া ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে
আয়ন জোর করে পেটে হাত বুলাতে লাগলো। তিয়ার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হতে লাগলো। আয়নের হাতে স্পর্শে বারবার কেঁপে উঠতে লাগলো। আয়ন সুযোগ বুঝে ঠোঁটে কিস করে অন্যদিকে তাকালে তিয়া হাতে থাপ্পড় দিলে, হাত ছাড়লে মাঝখানে ব্যাগ দিয়ে রাখলো। আয়ন ভুর কুচকে তাকালে তিয়া ভেঙচি দিল। আয়নের স্কুলে চলে আসলে তিয়া বলে, যাও স্কুলে, বেয়াদব ছেলে। আয়ন গাড়ি থেকে নেমে তিয়াকে কিস করে দৌড়ে চলে গেল। তিয়া মুচকি হাসি দিয়ে ড্রাইভারকে যেতে বলল। তিয়া অফিসে চলে গেল। কাজ করতে গেলে আয়নের দুষ্টামিগুলো দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। তিয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। এমপ্লয়ি আসলে তিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে কাজে মনোযোগ দিতে লাগলো। 4টায় আয়নের স্কুল ছুটি হলে তিয়ার অফিসে চলে আসে। তিয়া মিটিংয়ে ব্যস্ত থাকলে আয়ন তিয়ার কেবিনে গিয়ে বসে থাকলো, অপেক্ষা করতে লাগলো। তিয়ার কেবিনে ঢুকতেই আয়নকে দেখে কিছু বলার আগেই আয়ন টান দিয়ে কোলে বসিয়ে দিয়ে ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। তিয়া আয়নকে সরানোর চেষ্টা করতে লাগলো। আয়ন না চালে কেবিনের ভিতর আরও কিছু মানুষ ঢুকে পড়ল। আয়ন চমকে গেল। তিয়াকে ছেড়ে দিয়ে লাফ দিয়ে উঠে পড়ল। তিয়া লজ্জায় কি বলবে বুঝতে পারছে না। সবাই মিটিমিটি হাসতে লাগলো। আইন ভুর কুচকে তাকিয়ে বলে, অনুমতি না নিয়ে ভিতরে আসেন কেন? আয়ন চুপ করো, যাও তো। আপনারা বসেন। আর তোমাকে এখানে আসতে কে বলেছে? তিয়ার আব্বু কেবিনে ঢুকে আয়নকে বলে, আয়ান এখনো কি করে? স্কুল ছুটি হয়ে গেল? জি আঙ্কেল, আপনি দেশে এসেছেন কবে? চাচু, এই ছেলেটা কে? তিয়ার হাজবেন্ড। কি এটুকু ছেলে তিয়ার হাজবেন্ড কিভাবে হয়? মাথা ঠিক আছে আপনাদের? কেন হতে পারবো না? আয়ন যাও বাসায়, ওই কিন্তু বড় ভাইয়া হয়। বাসায় যাব না, তোমার সাথে যাব। বাসায় গিয়ে একা একা ভালো লাগে না। আয়নের কথা শুনে কিছুজন হেসে বলে, ঠিক বিয়ে করলে কি একা একা ভালো লাগে নাকি? রনি রাগ না করে বলে, বসতিতে দুলাভাইয়ের সাথে পরিচয় হয়নি। আয়নকে নিয়ে ওরা সবাই সোফায় বসলো। আয়নের সাথে মজা করতে লাগলো। রনি তিয়াকে বলতে লাগলো। রনি তিয়ার হাত মোচড় দিয়ে ধরে পিছনের দেওয়ালের সাথে চেপে ধরল। তিয়া রনিকে বলতে লাগলো, তো রুচি এত খারাপ, আর কেবিনে আসতে না আসতে এইসব কি? আরে ভাই, কথা বলার সুযোগ দিয়েছে নাকি? কেবিনে ঢুকে কিছু বলার আগেই পিচ্ছি হইলে কি হবে? শরীরে শক্তি ভালোই আছে। আমরা না হয়ে যদি চাচু আসতো? সেটাই ভাবছি, বাসায় যাই তারপর ওর ব্যবস্থা নেব। বাট তুই ওকে কেন বিয়ে করলি? আমি যে তোকে কতবার বিয়ের জন্য প্রপোজ করলাম, আর তুই আমাকে কি বলছস? তুই তাফিকে ছাড়া কাউকে জীবনের সঙ্গী হিসেবে চাস না। তাহলে এটাই কি তোর জুনিয়র? তাহলে এইটা কি জুনিয়র একটা ছেলের সাথে? আর স্কুল ড্রেস দেখে তো মনে হচ্ছে হাই স্কুলে পড়ে। হাই স্কুলে পড়ে। তোদের মতো বড়দের বিয়ে করার থেকে ছোটকে বিয়ে করা ভালো। এই সময়টা বউকে সময় দিবে। বউ থাকতে গার্লফ্রেন্ড খুঁজতে যাবে না, প্রতারণার ভয়ও নাই। কি বলতে চাস তুই? যা শুনছস সেটাই বলছি। আমি চরিত্রহীন? তুই আমাকে এইসব কিভাবে বলতে পারলি? রনি ছাড় বলছি, হাতে ব্যথা লাগছে কিন্তু। লাগলে লাগুক, তুই আমাকে চরিত্রহীন কিভাবে বলতে পারলি? রনির কণ্ঠ শুনে সবাই সামনের দিকে তাকালো। আয়ন এমন দৃশ্য দেখে নিজেরা কন্ট্রোল করতে না পেরে আয়ন দৌড়ে গিয়ে সামনে থাকার ফুলদানি নিয়ে সজোরে রনির পিঠে বাড়ি মারল। রনি পেছনে ঘুরে রাগি লুক নিয়ে বলল, পিচ্ছি হয়ে আমার গায়ে হাত, তোকে তো। রনি আয়নের গলা চেপে ধরতে যাবে। আয়ন হাত ঘুরিয়ে রনির পায়ে সজোরে লাথি মেরে ফেলে দিল। হাঁটু দিয়ে রনির থুতনিতে মারল। সাথে সাথে এক লাথি দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে চেয়ারে লাথি দিয়ে ঘুরিয়ে বসে বলল, আমাকে যদি পিচ্ছি ভাবস তাহলে জীবনের বড় ভুল করছস। পিচ্ছি হইলেও মা বোন স্ত্রীর সম্মান রক্ষা করার মতো শক্তি আছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে। সবাই যেন ভাবনার জগতে আছে। তিয়াপু দৌড়ে কেবিনে এসে রনিকে ফ্লোরে পড়ে থাকতে দেখে বলল, রনি কি হয়েছে তোর? এই অবস্থা কিভাবে হইল? তিয়া তুই কান্না করছিস কেন? চাচু, তোমার মেয়ের জামাই আমাকে মেরেছে। আমি বড়, আর ওই আমার গায়ে হাত তুললো। চেয়ার হাজবেন্ডের জন্য কিছু বলি নাই, এত সাহস বেড়ে গেছে। একদম মিথ্যা বলবি না আব্বু। ওই আমার হাত মোচড় দিয়ে ধরে দেওয়ালের সাথে চেপে ধরেছিল। আমি ব্যথা পাচ্ছিলাম দেখে আয়ান এসে ওকে মারছে। আয়ানকে ওই গলা চেপে ধরতে গেছিল। আব্বু, আমি ওকে বিয়ে করি নাই জন্য ওই আমার সাথে খারাপ ব্যবহার করছিল। ভালো করেছি। তুই একটা চরিত্রহীন মেয়ে লুচ্চা ভাইয়ের বয়সের ছেলেকে বিয়ে করে আবার বড় গলায় কথা বলস। আয়ন সোজা রনির মুখে খুশি দিয়ে বলল, আমার বউ চরিত্রহীন নাকি কি সেটা আমি বুঝে নিব। তুই আমার স্ত্রীকে সবার সামনে
অপমান করার কে রে? এখান থেকে যা, না হইলে জীবন নিয়ে ফিরতে পারবি না। পিচ্ছি, তোকে আমি দেখে নিব। উঠে রেগে চলে গেল। বাকিরা আয়নের প্রতি ইমপ্রেস হয়ে গেল। একজন বলতে লাগলো, বাহ, এই জন্য বলে ছোট মরিচের ঝাল বেশি। পিচ্ছি, সাবধানে থেকো, ওই একটা সাইকো তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তিয়া, আয়নকে সাবধানে রাখিস। আচ্ছা, আমরা আসছি। ওরা সবাই চলে গেল। আয়নকে দেখে তিয়ার আব্বু বলে, আয়ান, এভাবে ওর সাথে ঝামেলা কেন করলে? আমার বউয়ের দিকে যে চোখ তুলে তাকাবে তার এর থেকে খারাপ অবস্থা হবে। ওই তোমার ক্ষতি করার চেষ্টা করবে? তোমার কিছু হলে আমি তোমার বাবা মাকে কি জবাব দেব? আয়ন তিয়ার আব্বুকে তিয়াকে ইশারা করলে তিয়ার আব্বু চুপ হয়ে গেল। তিয়া আয়নকে বলল, তোমার একদম উচিত হয় নাই ওর সাথে লাগা। ওই একটা সাইকো, ওই নিজেও জানে না কখন কি করে। আমি বসে থেকে দেখব নাকি আমার বউকে ব্যথা দিবে? আর ওইসব সাইকোকে ঠিক করা আমার কাছে কোনো ব্যাপার না। তুমি ওর মতো রনিকে কিভাবে মেরে ফেলে দিলে? এত ভালোভাবে ফাইট কিভাবে শিখলে? আমি অনেক কিছু জানি। যাই হোক, হাতে ব্যথা পেয়েছো দেখি। আয়ন তিয়াকে বসিয়ে দিলে তিয়ার আব্বু চলে গেল। আয়ন তিয়ার হাতে চুমু দিল। তিয়া আয়নের দিকে তাকিয়ে আছে। তিয়া কথা খুঁজে না পেয়ে বলল, ক্লাস ফুল করছো নাকি পালিয়েছিলে? ফুল ক্লাস করছি, রুটিন নিলাম। পরীক্ষা 2 সপ্তাহ পর। পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আমার কাছে পড়তে বসবে, আর তুমি কোচিং করো না। অনলাইনে কোচিং করি। কই, বিয়ে তো 6 দিন হয়ে গেল, একদিনও তো দেখলাম না। 6 দিন ধরে করি না। বউ থাকলে পড়াশোনায় মনোযোগ দিতে ভালো লাগে না। পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত একদম আমার কাছে আসবে না। যদি না শুনো তাহলে তোমাকে আমার বাসায় থাকতে দিব না। আমার শ্বশুরবাড়ি আমি থাকবো, তুমি থাকতে না দেওয়ার কে? আমার উদ্দেশ্যই তো ওইটা, শ্বশুরবাড়িতে হয়েছে তাই না? তাও ঠিক। আচ্ছা, বেশি কাছে যাব না। মাঝে মাঝে একটু ক্লান্তি দূর করতে কিস দিলে হবে। কি খাবে বলো, অর্ডার দেই? কিছু খাবো না, ফাস্ট ফুড অনেক খেয়েছি, পেট ভরা। আয়ন তিয়া কথা বলতে লাগলো। ছটায় দুজন বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতে দেখে রনির আব্বু আম্মু, রনি ওর বোন বসে আছে। আয়নকে দেখে তিয়ার আম্মু বলে, আয়ান, বড় ভাইয়ের গায়ে হাত তুলছো কেন? উনি বড় ভাই হওয়ার যোগ্য না। কথা বলার সিস্টেম দেখছেন? ফাক্কি, আপনি এই বেয়াদবের সাথে বিয়ে কীভাবে দিতে পারলেন? আয়ান, তুমি আপুর হাজবেন্ড? আয়ন রাইসার দিকে তাকাতেই চমকে গেল। সবাই অবাক হয়ে গেল। রনি বলে, রাইসা, তুই ওকে চেনস নাকি? হ্যাঁ, বাট ভাইয়া ও তোমাকে কেন মারলো? ও তো বড়দের সাথে বেয়াদবি করে না। তুমি যা বললে, বাট আয়ান তো এমন হওয়ার কথা না। অকারণে কারোর গায়ে হাত তোলার মানুষ ও তো না। তুই কি বলতে চাস আমি মিথ্যা বলছি? আমার মুখের মারের দাগ দেখে আমাকে সন্দেহ করোস? ভাইয়া ভুল বুঝছো, আমি সেটা বলছি না। আয়ান, তুমি ভাইয়াকে কেন মারছো? ওই পাগল ছাগল তোমার ভাইয়া কিভাবে হয়? মেয়েদের সম্মান করতে পারে না। কি করছে? ওর সাথে এত ভালোভাবে কথা কেন বলছিস? আমার বেস্ট ফ্রেন্ড ওই, আর আমি ভালো করে জানি আয়ান ফালতু কোনো ছেলে না। আব্বু মু তোমাদের বললাম তোমার ছেলের সমস্যা, যে কার সাথে কি করছে দেখো গে। রাইসার কথা শুনে রনিকে মারতে যাবে। আয়ন সাথে সাথে রনির হাত ধরে ফেলে, ওদের মাঝখানে বসে পড়ল। সমস্যা কি? এত হাত নড়ে কেন? তিয়া, আসলে কি হয়েছে বলতো? তিয়া সব খুলে পড়ল। রনির আব্বু আম্মু রনিকে বকাঝকা করতে লাগলো। রাইসা বলে ওঠে, আমি বলছিলাম না আয়ান ঠিক করেছে ওর বইয়ের গায়ে হাত দিবে আর ও চুপ করে থাকবে? আর ভাইয়া সব জায়গাতে নেতামি করবে না। তুমি আয়নের সম্পর্কে কতটা জানো? আর কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ন রাইসার মুখ চেপে ধরে বলল, চুপ করো। বেশি প্রশংসা করলে বেলুন হয়ে উড়ে যাব। আয়নের কথা শুনে সবে ফিক করে হেসে দিল। রনি রেগে চলে গেল। রাইসা মুখ ছালে। আয়ন রাইসা বলল, তুমি আপুকে বিয়ে করছো, বিষয়টা হজম করতে পারলাম না। আপু তোমার সিনিয়র, তুমি জানো আপু আমার 10 বছরের বড়। তার মানে তোমারও আঙ্কেল আন্টি এটা কিভাবে মেনে নিল? মেনে কেন নিবে না? আমি বলেছিলাম না আমার ক্রাশ আছে? তোমরা সবাই হাসছিলে, এইটাই সেই। রাইসা আয়নকে কিল ঘুষি দিতে দিতে বলে, ফাজিল, দুই ভাই একই মেয়ের প্রেমে পড়ছো, একজন অন্য কাউকে বিয়ে করে নিল, আর তুমি কিনা আপুকে বিয়ে করে ফেললে। রাইসার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ন তিয়ার আম্মু ভ্যাবাচাকা খেয়ে গেল। তিয়া অবাক হয়ে রাইসার দিকে তাকিয়ে বলল, রাইসা, কি বলিস? দুই ভাই আমার প্রেমে পড়ছে মানে?
আরে বউ কিছু না, ওর কথা রাখো। বউ আমার মাথা ব্যথা করছে, চলো না রুমে যাই। কোথাও যাব না, আমার থেকে কিছু লুকানো হচ্ছে। রাইসা কি বললে এটা? ওর ভাই কে? কেন আপু তুমি জানো না? রাইসা চুপ করো। চুপ কেন করবো? আপু কিছু জানে না? কি জানবে রে আপু? আর তুই ওকে কিভাবে চেনস রাইসা? আরে আয়ান তো রাইসা কিছু বলতে যাবে তার আগেই তিয়ার আম্মু বলে। রাই, তোমার জন্য কি রান্না করব বলো? রাইসাকে আয়ন তিয়ার আম্মুর কথা বলার সুযোগ দিল না। আয়ন তিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। তিয়ার বিষয়টা অনেক সন্দেহ লাগলো। আয়ন তিয়াকে খাটে বসিয়ে দিয়ে বলল। তোমার ড্রেস চেঞ্জ করে দিব নাকি? আয়নের কথা শুনে তিয়া পুরকুচকে তাকিয়ে বলল। এই, তুমি এই বয়সে এত পাকনা কেন? আরো একটু বড় হইলে আল্লাহ জানে কি করবে। যাই করি না কেন, বউয়ের সাথে তো করব, অন্য কারোর সাথে তো আর না। যাও ফাজিল একটা। কোথায় যাব? তোমার মনে নাকি? এত ফাজিল একটা, মার দিব, যাও তো। মারলে কিস দিতে হবে, না দিলে আদর করতে দিতে হবে। উফ, এই ছেলে, যাও তো দেখি। পুরো বজ্জাত, থাক ফাজিল একটা। তিয়া কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আয়ন্তিয়ার পিছন পিছন ভিতরে ঢুকতে গেলে তিয়ার সাথে সাথে দরজা লাগিয়ে দিয়ে মিটিমিটি হাসতে লাগলো। আয়ন্তিয়ার মাথায় হাত দিয়ে বলতে লাগলো। আমাকে রেখে গেছো না? জামা কাপড় জন্য আমাকে ডাকতে হবে, তখন দেখবো কি করো। আয়ন কথাটা বলে খাটে বসলো। তিয়া বের হয়ে দৌড়ে শাড়ি নিয়ে আবার ওয়াশরুমে চলে গেল। আয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। তিয়া দরজা হালকা খুলে আয়নকে ভেঙচি দিলে আয়ন হাঁ হয়ে গেল। আয়ন বলে ওঠে। একবার বের হও, দেখাবো মজা, কাকে ভেঙচি দিয়েছো। তিয়া আর কিছু না বলে গোসল করতে লাগলো। তিয়া গোসল করে বের হলে আয়ন গোসল করতে চলে গেল। গোসল করে বের হয়ে দেখে তিয়া রুমে নাই। আয়ন নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই মিলে আড্ডা দিচ্ছে। আয়ন তিয়ার পাশে বসলো। তিয়া আয়নের মাঝখানে তুলিকে বসিয়ে দিল। আয়ন উঠে তিয়ার বাম পাশে বসলে তিয়া কথা বলতে বলতে উঠে তুলির বাম পাশে বসতে গেল। আয়ন শাড়ির আঁচল হাতের সাথে প্যাঁচ দিয়ে বসে থাকে। তিয়ার টান লাগলে তিয়া বলল। আঁচল ছাড়ো। আমাকে বসতে দেখে এমন তেরামি করতেছো কেন? আমার মন চাইছে তাই, ছাড়ো বলছি। আয়ান তুমি তো দেখি বউ পাগল। আরে যাও, শরম দিও না। যাই হোক, একটা কথা বলো তো, কি? পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নিয়েছো? মোটামুটি নিয়েছি, বাট তোমার কি অবস্থা? আর কোচিং জয়েন হও না কেন? স্যার তো টেনশন আছে, আপুকে হয়তো আজকে কল দিবে। কি? আপুকে কল দিবে মানে? হ্যাঁ আপুকে কল দিবে। তুমি কেন কোচিং করো না? আর শরীর তো ঠিকই আছে নাকি? কি যাতা বলো। আন্টি, আন্টি, কি হয়েছে? আপনার ফোনটা দেন। অ্যান ডিগবাজি দিয়ে সোফার ওই পাশে চলে গেল। সবাই ভুরু কুচকে তাকালো। আয়ন্তিয়ার আম্মুর ফোনই কাউকে কল দিতে লাগলো। কল রিসিভ হলে আসসালামু আলাইকুম স্যার। ওই পাশ থেকে স্যার সালামের উত্তর নিয়ে বলল। ওয়ালাইকুম আসসালাম। আয়ান, তোমার কি হয়েছে? কোচিংয়ে জয়েন হও না কেন? আয়ন তোতলাতে বলে। স্যার আমি একটু অসুস্থ। আয়নের কথা শুনে তিয়া ভুরু কুচকে তাকালে স্যার বলে। কি হয়েছে তোমার? ডাক্তার দেখাইছো? স্যারকে ভুলভাল কথা বলে বুঝাতে লাগলো। কথা বলা শেষ হলে তিয়ার আম্মুকে ফোনটা দিয়ে বলল। উফ, বেঁচে গেলাম। হাই রে, দুষ্টু হয়েছ, ফাজিল একটা। অ্যান তাতে দাঁত চেপে হাসি দিল। তিয়ার পাশে গিয়ে বসলে তিয়া বাহুতে থাপ্পড় মেরে পড়ল। শিক্ষকের সাথে মিথ্যা কথা কেউ বলে? ফাজিল কোথাকার। আরে মিথ্যা কই, সত্যি তো বললাম। আমি তো অসুস্থ, তুমি তো চোখে দেখো না। কি হয়েছে তোমার? আমার শরীর অনেকটা দুর্বল লাগে, চোখে কম দেখি, মাথা ভন ভন করে। আয়নের কথা শুনে তিয়া ভুরু কুচকে তাকালেই রাইসা খিলখিল করে হেসে দিল। রাইসার দিকে তাকাতেই রাইসা বলে। সরি, চালিয়ে যাও। অসুস্থ আমাকে আগে কেন বলো নাই? চলো ডাক্তারের কাছে যাই। ডাক্তার এই রোগ ঠিক করতে পারবে না গো বউ। মানেটা কি? আমি বুঝছি আয়ান, তুমি কি ভালো হবে না। ভালো তো আছি, আর কত ভালো হব। যাই হোক, চলো পড়তে বসি। হ্যাঁ চলো, আমার একটু হেল্প লাগবে তোমার। আয়ন রাইসার সাথে উঠে চলে গেল। তুলি মিটিমিটি হেসে কানে কানে বলে। আপু, আমার মনে হয় আয়ান তোমাকে অন্য কিছু বুঝাইছে। মানে? বুঝবে না, আনরোমান্টিক হইলে যা হয়।
তুলি কথাগুলো বলে চলে গেল। তিয়া সবার সাথে কথা বলতে লাগলো। আর এদিকে আয়ন রাইসা দুজন নিজেদের পড়াগুলো ঠিক করতে লাগলো। হঠাৎ করে রাইসা বলে উঠল, টিয়াপুকে তোমার আসল পরিচয় কেন দাও না? দেখো, উনি আমার আসল পরিচয় জানলে অনেক রেগে যাবে। এখন আমার একটা কাজ, আমার প্রতি তার ভালোবাসা জন্মানো লাগবে। যখন আমাকে মন থেকে ভালোবাসবে তখন আমি সত্যিটা বলে ওনাকে নিয়ে চলে যাব। আপু যদি না মানে? ভালোবাসলে অবশ্যই মানবে। তুমি হঠাৎ আপুকে বিয়ে কেন করলো? তোমার আব্বু জানে? জানে, শুধু আপু ভাইয়া ভাবি জানে না। আপু কিন্তু তোমার ভাইয়াকে আজও অনেক ভালোবাসে। জানি, দেখি মনে জায়গা করে নিতে পারি কিনা। তোমার ভাই কেন যে আপুকে ঠকালো? ভাইয়া জিদের বসে রিলেশন করছিল। আমার বউয়ের তো দেমাগ অনেক। দেমাগ ভাঙার জন্য রিলেশনে গিয়ে নিজের আসল গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। কি আর বলবো। এখন আমার আবার তার গার্লফ্রেন্ডকে ভালো লাগছে। আব্বু আম্মু বিয়ে দিতে চাইলো, আমিও রাজি হয়ে গেছি। একটা জিনিস বুঝলাম না, তোমার সাথে কেন বিয়ে দিল? আমি দুষ্টু, এটা তো জানোই। আব্বু আম্মু দেখছে আমার মতো ফাজিলকে বউ ঠিক করতে পারবে, তাই বিয়ে দিয়েছে হয়তো। আর বউকে আব্বু আম্মু নিজের মেয়ের মতো ভালোবাসে। আচ্ছা, তোমাকে কি আপু কোনোদিন দেখেনি? না, আমি তো দেশে এসেছি 5 মাস ধরে, সেখানে আমাকে চিনবে কিভাবে? আর আমার পিকও কারো কাছে নাই যে আমাকে চিনবে। জানো তো, আমি মারামারি যত ঝামেলা আছে সব কিছু ভিতরে চাই। আমার পরিচয় মিডিয়া জানলে দিনরাত ব্যাড নিউজ দিয়ে ভরে যাবে। তাই তো আমাকে সবার থেকে আড়ালে রাখা হয়েছে। আর শত্রু তো অভাব নাই। আমার পরিচয় তারা জানলে আমার ক্ষতি করতে চাইবে। আমি আবার বডিগার্ডদের নিয়ে ঘোরার মতো মানুষ না। বুঝলাম। দুজন টুকটাক কথা বলতে লাগলো আর পড়াশোনায় মনোযোগ দিল। তিয়া রুমে ঢুকলে রাইসা আয়নকে বলে, এই খাবার খেয়ে নিবে দুইজন, চলো। আমি খাবো না। কথা কম বলো, তাড়াতাড়ি দুইজন খাও। তুমি খাওয়াই দিলে খাবো, না হইলে নাই। মার খাবার ইচ্ছে জাগছে নাকি? কিছুটা। তোমার ঝগড়া করে আমি যাই। রাইসা বের হতে আয়ন উঠে তিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, কথায় কথায় মার দিতে চান তাই না? আদর করতে শিখে মারামারি বাদ দেন। ছাড়ো তো। ছাড়ার জন্য ধরছি নাকি? তিয়া কিছু বলার আগেই আয়ন ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, অনেক মজা, চলো যাই। আয়ন কথাটা বলে তিয়াকে কোলে নিয়ে চলে গেল। তিয়া বলতে লাগলো, আয়ার নামিয়ে দাও, একটু লজ্জা পেল। লজ্জা পেয়ে লাভ নাই, চলো তো। এত লজ্জা কেন পাও? আয়ন তিয়াকে নিয়ে চলে গেল। তিয়ার আম্মু হাসতে হাসতে বলে, ফাজিল, নামিয়ে দাও, ওই রেগে যাচ্ছে তো। উফ আন্টি, এইটার জন্মের সময় মধু দেন নাই, খালি কথায় কথায় রেগে যায়। থাপ্পড় খাওয়ার জন্য সবসময় লাফালাফি করো কেন? ফাজিল পোলা লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। এই না, আমি মাথা খেতে পছন্দ করি না। আয়নের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। তিয়ার রাগী লোক নিয়ে তাকালে আয়ন বলে, আমার দিকে রাগী লোক নিয়ে তাকালে আমি এমন কাজ করব যে লজ্জায় পড়ে মুখ দেখাতে পারবে না। মাফ চাই, থামো। সবাই মিলে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলে আয়ন সবার সাথে টুকটাক কথা বলে রুমে চলে গেল। 1 মাস 10 দিন পর আয়ন পরীক্ষা শেষ করে বাসায় চলে গেল। আয়ন বাসার ভিতরে গিয়ে খুশিতে তিয়াকে দেখে বলল, বউ, তুমি আমাকে নিতে গেলে না কেন? আয়নের কণ্ঠ শুনে সবাই পিছনে ঘুরে তাকাতেই আয়ন চমকে গেল। আয়নের কাছে এগিয়ে গেলে তিয়া ঠাস ঠাস করে আয়নের গালে থাপ্পড় মারল। আতিয়া আয়নের গালে থাপ্পড় বসিয়ে দিল। তোর এত বড় সাহস, তুই এখানে টিয়াকে বিয়ে করে সংসার করা শুরু করেছিস? কি আতিয়া, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। দেখো নিজের চোখে। আতিয়া আমি খারাপ তাই না? তোমার পিচ্চি পর অনেক ভালো, নিজেকে চোখে দেখো। তোমার প্রতিনিয়ত ধোকা দিয়েছে, ভাইয়ের মতো মিথ্যা পরিচয় দিয়ে তোমাকে ঢুকিয়েছে। ভাই তো তোমাকে ধোকা দিয়ে গেছে, আর ও আজ সোজা বিয়ে করে তোমার বিশ্বাস নিয়ে খেলা করেছে। আমি খারাপ হইলেও ওদের ভাইদের মতো না। আয়নের বুঝতে বাকি রইল না। তিয়া আয়নের কলার ধরে চিৎকার করে বলল, আমি তোমাদের কি ক্ষতি করছি? কেন তোমরা আমার সাথে এমন করছো? তোমার ভাই আমার থেকে প্রতিশোধ নিয়ে শান্তি পায় নাই যে তুমি চলে আসলে আমার বিশ্বাস নিয়ে খেলতে। কেন করলে আমার সাথে এমন? তিয়া চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। আয়নকে চুপ থাকতে দেখে তিয়া মারতে লাগলো আর বলতে লাগলো, কেন করলে আমার সাথে এমন? কেন আমার আবেগ নিয়ে দুজন খেললে? তোমাদের থেকে তো রনি শত গুণে ভালো আছে।
আয়ন, তুমি আমার সাথে একদম ঠিক করলে না। তোমার ভাইয়ের থেকে তুমি আমাকে যেভাবে ঠকালে, জীবনে কাউকে বিশ্বাস করা তো দূর, শুনলে ঘৃণা হবে। বিশ্বাস জিনিসটা শেষ করে দিয়েছো। তিয়া কান্না করতে করতে আয়নের পায়ের কাছে হাঁটুকে বসে কান্না করতে লাগলো। আয়ন তিয়াকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আয়ন তিয়ার হাত ধরে কথাগুলো বলে। তিয়া এক ঝটকে সরিয়ে দিয়ে বলে, কিসের ভালোবাসা রে? তুই ভালোবাসার কি বুঝোস? হ্যাঁ, তুই এইটুকু ছেলে হয়ে আমার লাইফটা হেল করে দিলি। আমি তোকে কখনোই ক্ষমা করব না। আমি আর নিতে পারছি না। আতিয়া, তোমার ভাইকে নিয়ে চলে যাও, না হইলে আমি ওকে খুন করে ফেলবো। তিয়া জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। টি টেবিলের উপরে কপাল দিয়ে বাড়ি মালে সবাই চমকে গেল। আয়ন তিয়াকে ধরে বলল, বউ, এটা কি করলে? আমি অন্যায় করছি, আমাকে শাস্তি দাও। নিজের ক্ষতি কেন করলে? এই বউ। তুই একদম আমাকে ধরবি না। তুই এই চেহারা দেখে আমার উপরে ক্রাশ খাইছস। আমি এই চেহারা নষ্ট করে দিব। প্লিজ এইসব করো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। প্লিজ তুমি নিজের আর ক্ষতি করো না। তুই যদি এখান থেকে না যাস, আমি নিজেকে শেষ করে দেব। তুই এখান থেকে চলে যা। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। বউ প্লিজ এমন করো না। কাচের টুকরাটা ফেলে দাও। তোমার কপালে তো কাজ ঢুকে গেছে, বের করতে দাও প্লিজ বউ। তিয়া, এসব কি হচ্ছে? আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। তিয়ার আম্মু দৌড়ে আসলে তিয়াকে ধরতে গেলে তিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমাকে কেউ ধরবে না। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। তুমি মা হয়ে আমাকে কষ্টের মাঝে ফেলে দিয়েছো। তুমি কিভাবে পারলে আয়ানের সাথে আমার বিয়ে দিতে? তুমি তো জানতে আয়ান রাফির ভাই, তারপরও কেন তুমি আমাকে তার সাথে বিয়ে দিলে আম্মু? তিয়া চিৎকার দিয়ে কান্না করতে লাগলো পাগলের মতো। আয়ন কান্না করতে করতে তিয়াকে জড়িয়ে ধরে বলে। তিয়ার কথা শুনে আয়ন কান্না করতে করতে বলে, বউ প্লিজ শান্ত হও। আমার সব দোষ, আমি সবাইকে রাজি করিয়েছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ছাড় আমাকে। তুই একদম আমাকে বউ বলবি না। তুই তো খুশি হওয়ার কথা। আমার শরীর থেকে রক্ত ঝরছে। ওয়েট, একেবারে আমার জীবনটা শেষ করি, তাহলে তুই খুশি হবি। বউ প্লিজ এমন করো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ, তাও নিজের ক্ষতি করো না। আমার জীবন থেকে সর। তোদের কাউকে আমার সহ্য হচ্ছে না। তুই আমার লাইফ থেকে সারা জীবনের জন্য যাবি, না হয় আমার মরা মুখ দেখবি। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর তোমার লাইফে ফিরবো না। তুমি আমাকে কথা দাও, তুমি নিজের কোনো ক্ষতি করবে না। আমি চলে গেলে তুমি নিজের রক্ত পড়া বন্ধ করবে। আলগা ভালোবাসা দেখাবি না। যদি কথা না দাও তাহলে আমি এখান থেকে কোথাও যাব না। তিয়ারেকে কাছের টুকরা দিয়ে প্যাঁচ দিতে যাবে। আয়ন সাথে সাথেই বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপু চলো আমরা চলে যাই। আন্টি বউকে হসপিটালে নিয়ে যাইয়েন। আমি চলে যাচ্ছি, আর আসবো না। আয়ন কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আতিয়া আয়নের পিছন পিছন দৌড়ে চলে গেল। 8 বছর পর। আয়ান, তুই দেশে না গেলে কিভাবে কি হবে বুঝা আমাকে। আমি এখানে সামলাবো, দেশের কোম্পানি। আব্বু আছে, তুমি আছো। এখানে তোর সাইডের কাজ আমরা কিভাবে করব? আমি কিছু জানি না। আমি যাব না মানে যাব না। তোর ফ্রেন্ডের বিয়ে, সেখানে যাবি নাকি? না, শুভকামনা জানিয়ে দিলে হয়ে যাবে। আর তোমরা যাচ্ছ, যাও না। আপু দুলাভাই তো এখানে আছে। আয়ান, তোর কোম্পানির জন্য তোকে কাজ করা লাগবে। এখানে আমরা কতদিন সামলাবো? এত প্যারা নিতে আর পারবো না। এখানে আমি তোর দুলাভাই আছি, তুই যা তো। ধুর, আমি কোনো কোম্পানিতে যাব না। এই সময় কিন্তু হয়েছে, তাড়াতাড়ি রেডি হওয়া বাদ দিয়ে কি শুরু করছো? আম্মু, ও যদি না যায় তাহলে কিভাবে কি হবে শুনি। এই আয়ন চল তো। আয়নর আম্মুকে জোর করে নিয়ে যেতে লাগলো। সবাই লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়লো। এয়ারপোর্টে চলে গেল। বিমানে ওঠার সময় হয়ে গেলে সবাই উঠে পড়লো। বাংলাদেশ রাত 11টায় পৌঁছে গেল। আয়ন লাগেজগুলো নিয়ে নিল। তারপর সবাই যার যার লাগেজ নিয়ে চলে গেল। গাড়ি আসলে গাড়িতে উঠে বাসায় চলে গেল। আয়ন সোজা ওর রুমে চলে গেল। আয়ন ভাবতে লাগলো, উফ, মেজাজটা এত গরম হচ্ছে না। এই ফ্যামিলি পাইসিটা কি? যার যেমন লাগছে তেমন ব্যবহার করে যাচ্ছে। আয়ন কথাগুলো ভাবতে লাগলো। আয়নের ভাতিজা রাহাত এসে বলে, ছোট আব্বু। জি আব্বু বলেন।
ছোট আব্বু, তুমি তো আগে দেশে থাকছো, আমাকে আগামীকাল ঘুরতে নিয়ে যাবে তো? আবার তো এই ফার্স্ট বাংলাদেশে আসা। ওকে নিয়ে যাব, এখন ফ্রেশ হয়ে ঘুমাতে আসো। ওকে ছোট আব্বু। আয়ন উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রাতের সাথে ঘুমিয়ে গেল। এদিকে তিয়া আয়রাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। চোখের কোণায় পানিগুলো গড়িয়ে পড়ছে। চোখের সামনে আয়নের স্মৃতিগুলো ভেসে বেড়াচ্ছে, যেন ঘুমের কোনো চিহ্ন নাই। সকালে আয়নের ঘুম ভাঙলে উঠে রাহাত বলে, ছোট আব্বু ওঠো। বাবা। আয়ন উঠে রাহাতকে নিয়ে ওয়াশরুমে গিয়ে দুজন ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে নিচে গেল। আয়নকে দেখে আতিয়া বলে, আয়ান, একটা মিটিং আছে। মিটিং ভালোভাবে করতে পারলে কয়েকদিন ছুটি পাবি। কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো না। আমাকে না জানিয়ে মিটিং রাখছো কেন? রহিম চাচা বাইকের চাবিটা দেন। রহিম চাচা বাইকের চাবি দিলে আয়ন রাহাতকে নিয়ে বের হয়ে গেল। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসে ফিরে আসলো। আতিয়া রেগে আয়নকে বলল, আগামীকাল যদি মিটিংয়ে না যাস তাহলে তোর কপালে দুঃখ আছে। হয় কোম্পানি সামলাবি, না হয় আমার ননদকে বিয়ে করবি। কোনোটাই করব না। আম্মু, তোমার ছেলেকে বোঝাবে নাকি আমি কিছু একটা করব? ওই কার জন্য এমন করে যে ওকে ঘৃণা করে, যে ওর জন্য আত্মহত্যা করতে চায়, তার জন্য ও বসে কিভাবে থাকে, যে ওকে চায় না তার জন্য পাগলামি করার মানে কি? আতিয়ার কথা শুনে আয়ন তিয়ার কথাগুলো কানে ভাসতে লাগলো। আয়ন এক মুহূর্ত ওইখানে না থেকে চলে গেল। আয়নের আম্মু বলে, এ আবার তিয়ার কথা কেন তুললি? তো কি করব শুনি? দেখো, তোমার ছেলেকে যে কোনো একটা বেছে নিতে বলো। আমি, ভাইয়া, ভাবি আর কত দিকে দেখবো? যদি আমার ননদকে বিয়ে করে তাহলে ও বাকিটা সামলে নিতে পারবে। আমি আর আয়নকে কোনো কিছুতেই জোর করতে চাই না। আমি একবারও ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না। তাহলে এক কাজ করো, আমার নামে লিখে দাও, আমি বাকিটা দেখে নিচ্ছি। আতিয়া, মাথা ঠান্ডা করতো। আয়ানকে বোঝাতে হবে, আর চাচ্চুরা আসবে, এইসব বিষয়ে কথা তুলিস না। পরিস্থিতি এমন করছে, সেখানে কি করব শুনি? নতুন নতুন কাজটা সম্পূর্ণ করলে অনেকটা এগিয়ে যেতে পারবে, না হলে লসে পড়ে যাবে। আতিয়াদের মাঝ থেকে রাহাত চলে গিয়ে আয়নের কাছে গিয়ে বসে বলল, ছোট আব্বু, ছোট আম্মু তোমাকে কেন ভালোবাসে না, ঘৃণা কেন করে? আর ছোট আব্বু, ছোট আম্মু কোথায় থাকে? আমি একবার ওনার সাথে কথা বলে দেখবো। রাহাতের কথা শুনে আয়নের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আয়ন চোখ মুছে রাহাতকে জড়িয়ে ধরে বলে, না আব্বু, আমি তো খারাপ, তাই আমাকে ঘৃণা করে। কই, তুমি তো অনেক ভালো, আমাকে কত ভালোবাসো, তুমি খারাপ হতেই পারো না। আমি তোমার ছোট আম্মুকে ঠকিয়েছিলাম, আর যে ঠকায় সেই তো খারাপ মানুষ, তাই না? কেন এমন করেছিলে ছোট আব্বু? বুঝবে না আব্বু, আমার অনেক ঘুম পাচ্ছে। আয়ন ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে খাটে শুয়ে পড়ল। আয়ন উপর হয়ে শুয়ে থেকে চোখের পানিতে বালিশ ভিজে যেতে লাগলো। 3 দিন পর। তাহলে তুই আর যাবি না? যাব। সত্যি বলছিস তো? হ্যাঁ রাহাত, আমার সাথে চলো। রাহাত, অফিসে গিয়ে কি করবে? মিটিং শেষ হইলে আমরা ঘুরতে যাব। এই চাচা ভাতিজার ঘোরা শেষ কবে হবে? আব্বু, তুমি তো ঘুরতে নিয়ে যাও না, তুমি আমাকে ভালোবাসো না আমি জানি, এখন ছোট আব্বুকে ঘুরতে নিয়ে যেতে বাধা কেন দিচ্ছ? তোর কবে বিশ্বাস হবে আমি তোকে ভালোবাসি? এই থামো রাহাত, চলো। আয়ন রাহাত বের হয়ে গেল, অফিসে চলে গেল। আয়ন রাহাতকে বাহিরে বসিয়ে দিয়ে মিটিংয়ে চলে গেল। আয়ন মিটিংয়ের ভিতরে গিয়ে সবাইকে সালাম দিল। তিয়া আয়নকে দেখে চমকে গেল। আয়ন সবার দিকে তাকাতেই থমকে গেল। তিয়ার চোখে চোখ পড়ে আয়ন নিজেকে কন্ট্রোল করতে পারল না। আয়নের হাত পা কাঁপতে লাগলো। ম্যানেজার আয়নকে ধরে আয়ন নিজেকে শক্ত করে নিল। আয়ন নিজের বক্তব্যগুলো দিতে লাগলো। আয়ন সবাইকে অনেক ভালোভাবে বুঝিয়ে ওর প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে বলতে লাগলো। আয়নের কথাগুলো শুনে সবার অনেকটা ভালো লাগে। সবার মতামত জানাতে লাগলো। মিটিং শেষ হইলে আয়ন চেয়ারে বসলো। সবাই চলে যেতে নিলে তিয়া বাহিরে গেলে রাহাতের চোখে পড়তে রাহাত দৌড়ে গিয়ে তিয়াকে জড়িয়ে ধরে বলল, ছোট আম্মু। কথাগুলো বলে জোর জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তিয়া অবাক হয়ে বলল, কে বাবা তুমি? আমাকে তুমি ছোট আম্মু কেন বলছো? তুমি কি আমাকে চেনো? হ্যাঁ চিনি তো, বাট ছোট আম্মু, আপনার কপালে এটা কিসের দাগ? এটাই তো ছবিতে ছিল না। ছবি মানে? বাবা কি বলো তুমি?
আমি তো তোমাকে কোনোদিন দেখেছি বলেও মনে হয় না। ছোট আম্মু, আমাকে তো আপনি চিনবেন না, আমি আপনাকে চিনি। ওয়েট, ছোট আব্বুকে ডাক দেই। রাহাত আয়নকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো। রাহাতের কণ্ঠ শুনে আয়ন চমকে গেল। আয়ন ভয়ে মিটিং রুম থেকে বের হয়ে এসে রাতকে ধরে বলল, কি হয়েছে রাহাত, এভাবে ডাকছস কেন? ছোট আব্বু দেখো, আম্মু, তাড়াতাড়ি আম্মুর কাছে ক্ষমা চেয়ে নাও। রাতের কথা শুনে আয়ন তিয়া একে অপরের দিকে তাকালো। তিয়া কিছু না বলে চলে যেতে লাগলো। রাহাত বলতে লাগলো, ছোট আব্বু, তুমি ছোট আম্মুকে আটকাচ্ছ না কেন? আম্মু, ওই আম্মু, দাঁড়ান, দাঁড়ান না। রাত দৌড়ে চলে গেল। আয়ন রাহাতের পিছনে দৌড়াতে লাগলো। লিফটে দুজন চলে গেল। আয়ন সিঁড়ি পেয়ে নামতে লাগলো। রাত লিফটের ভিতরে তিয়াকে বলতে লাগলো, ছোট আম্মু প্লিজ, আপনি আমাদের সাথে চলেন। ছোট আব্বু আপনাকে অনেক ভালোবাসে। আব্বু আপনার জন্য অনেক কান্না করে। আপনি প্লিজ ছোট আব্বুকে ক্ষমা করে দেন। আব্বু এসব কথা বলো না। তোমার নাম কি? আমার নাম রাহাত চৌধুরী। রাহাতের নাম শুনে চমকে উঠলো। তিয়া নিজেকে কন্ট্রোল করে বলল, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ ভর্তি হব। ও আচ্ছা, ভালোভাবে পড়াশোনা করো। জি। ছোট আম্মু আপনি তো কত ভালো, তাহলে ছোট আব্বুকে ক্ষমা করেন না কেন? ছোট মানুষ এইসব কথা বলতে হয় না। চকলেট খাও। হ্যাঁ। তিয়া ব্যাগ থেকে চকলেট বের করে রাহাতকে দিল। রাহাত হাতে নিয়ে বলল, ধন্যবাদ ছোট আম্মু। তিয়া রাহাতের কপালে চুমু দিয়ে চলে গেল। রাহাত তিয়ার পিছন পিছন যেতে লাগলো। আয়ন নিচে নেমে দেখে রাহাত তিয়ার গাড়িতে উঠে চলে যাচ্ছে। আয়ন দৌড়ে বের হয়ে তিয়ার গাড়ির পিছন পিছন যেতে লাগলো। তিয়া রাহাতকে বলতে লাগলো, বাবু তুমি আমার সাথে এসে ঠিক করলে? তোমার ছোট আব্বু তো তোমাকে খুঁজছে। আব্বু আমার পিছনে আসছে। তুমি তোমার ছোট আব্বুর সাথে চলে যাও। অন্য একদিন তোমাকে আমার বাসায় নিয়ে যাব। তোমার ছোট আব্বু সিঁড়ি বেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে, আর প্রেশার দেওয়া ঠিক হবে না। তুমি নেমে যাও প্লিজ বাবু, আমার রাগ করে না। ঠিক আছে। তিয়া রাহাতকে নামিয়ে দিল। রাহাত তিয়াকে টাটা দিল। আয়ন রাহাতের সামনে গাড়ি থামালে রাত গাড়িতে উঠে পড়ল। আয়নে রাগ হতে রাহাত বলল, সরি। তোমাকে ওনার সাথে যেতে কে বলছে? আমি ছোট আম্মুর বাসায় গিয়ে থাকতে চাইলাম, যাতে ওনাকে বোঝানো যায়। এত পাকনামি করতে হবে না। অ্যানি আমাকে ঘৃণা করে, এটাই মাথায় রেখো। না, হেড করলে উনি তো তোমার জন্য আমাকে নামিয়ে দিয়ে যেত না। তোমার কষ্ট হচ্ছে দেখে আমাকে নামিয়ে দিল। মানে? তুমি সিঁড়ি বয়ে নামছো, তার উপরে আবার ড্রাইভিং করছো। তোমার উপর প্রেশার যেও না পড়ে যাবে। তোমার উপরে প্রেশার যেন না পড়ে, তাই আমাকে নামিয়ে দিয়ে গেছে। বাসায় চলো। বাট ঘুরতে নিয়ে যাওয়ার কথা। যাব না, ভালো লাগছে না। সন্ধ্যায় নিয়ে যাব, এখন না। রাত আর কিছু বলল না। দুজন গাড়িতে উঠে বাসায় চলে গেল। অ্যান বাসায় গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল। আয়ন উপর হয়ে শুয়ে থেকে তার মুখটা চোখের সামনে ভেসে আসতে নিল। আয়নের চোখের কোণায় পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ করে আয়নের ফোন বেজে উঠলে আয়ন চোখ মুছে ফোনে স্ক্রিনে তাকিয়ে কলটা রিসিভ করে পড়ল। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছোস? ওয়ালাইকুম আসসালাম। রাগ তোর, কেমন আছি? তুই দেশে আসছস, কল কেন দেশ নাই? হালা মন চাচ্ছে লাথি মারি একটা। আরে বাবা রেগে যাস না তো। সন্ধ্যা যেতে চাইছিলাম রাহাতকে নিয়ে। রাহাতকে নিয়ে এখন চলে আয়। সন্ধ্যায় যাব, এখন যেতে মন চাচ্ছে না। আরে ভাই আশেক, আমার বউ আসবে, আয়, সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাবে। ভাবি আসবে? হ্যাঁ, আম্মু ওদের দাওয়াত করেছে, আর বিয়ের শপিং করার আছে, বুঝছিস তো। ঠিক আছে, ঠিকানা সেন্ড কর। আগেরটা বের করতে অনেক কষ্ট হবে, এত পরিশ্রম করতে চাই না। ফাজিল একটা। দিচ্ছি, রাহাতকে নিয়ে চলে আয়। কল কেটে দিল। রাতকে ডাক দিলে রাহাত এসে বলে, ছোট আব্বু কি বলবে? তোমার রাকিব চাচ্চুর বাসায় যাব, যাও গোসল করে রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নেই। ওকে, এখনই যাচ্ছি। আয়ন গোসল করতে চলে গেল। রাহাতও চলে গেল। দুজন গোসল করে রেডি হয়ে নিচে চলে গেল। রাকিবদের বাসায় যেতে যেতে 4টা বেজে গেল। আয়ন রাকিবকে কল দিলে। রাকিব গেটের বাহিরে গিয়ে দাঁড়ালো। রাকিবকে দেখে আয়ন বাইক নিয়ে ভিতরে চলে গেল। রাত বাইক নিয়ে রাকিবকে জড়িয়ে ধরলো। 3জন মিলে ভিতরে যেতে লাগলো। বাসার ভিতরে গেলে রাহাত রাকিবের আব্বু আম্মুকে জড়িয়ে ধরলো। ছোট আম্মু। আয়ন কৌশল বিনিময় করলো। রাহাত সামনের দিকে তাকিয়ে পড়ল। রাহাতের কথা শুনে আয়ন সামনের দিকে তাকাতে গেল।
রাহাতের কথা শুনে আয়ন সামনের দিকে তাকাতেই থমকে গেল। রাহাত দৌড়ে গিয়ে তিয়াকে জড়িয়ে ধরল। আয়ন, তিয়ার আম্মু, তুলি, রাইসা, রুবির আব্বু আম্মু সবাইকে দেখে বেশ অবাক হয়ে গেল। আয়ন তিয়ার আম্মুর কাছে গিয়ে সালাম দিল। তিয়ার আম্মুকে জড়িয়ে ধরে তিয়ার আম্মু আয়নকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আয়ন নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? অনেক দিন পর আপনাকে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। কিরে ভাই, তুই কি আমার মামি শাশুড়িকে চিনস? আরে আম্মুর ফ্রেন্ড হয়, চিনব না কেন? যাই হোক, তোর ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দেই। আর সাগর ভাইয়ের বউ কোনটা? উনি আমার হবু বউ রাইসা, আর এটা সাগর ভাইয়ার হবু বউ তুলি, আর জ্যোতি আপুর হাজব্যান্ড রনি দুলা ভাই। আয়ন সবাইকে সালাম দিল। জ্যোতি আয়নকে পিছন থেকে থাপ্পড় মেরে বলে, বদমাইশ, নিজের বন্ধুর বিয়েতে ঠিক এসেছিস, আর আমার বিয়ের সময় কত বাহানা। আয়ন হাতে বাহুতে হাত বুলাতে বুলাতে বলল, আপু, আমি তো অনেক অসুস্থ হয়ে গেছিলাম। তোমাকে তো জানিয়েছি আমার অপারেশনের জন্য আমাকে কেউ একা ছাড়ে নাই। অপারেশন মানে? কিসের অপারেশন? কিছু না, যাই হোক, চিন্তা করো না তো, 3 জনের গিফট, এক বিয়ে খেয়ে দিব। আয়নের কথা শুনে জ্যোতি বলে, রাখ তোর গিফট। তোর বিয়াইন কেমন আছে? জানি না। বিয়াইন আমার বিয়েতে আসবে, আমি কথা বলেছি, আর তুই আমার বিয়েতে আসতে চাস নাই, রাফি ভাইয়া আমাকে বলে দিয়েছে। তো ভাইয়ার কথা, এখন তো এসেছি, এত প্যারা দিস না। আয়ান? রনির কণ্ঠ শুনে আয়ন রনির দিকে তাকিয়ে বলল, জি দুলাভাই বলেন। আই এম সরি। রনির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ন রনির দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, আমি কারোর উপরে রেগে নাই, আমার ভাগ্য খারাপ, তাই আজ এমন হয়েছে। আর একদিন না একদিন সেই জানতো। যাই হোক আন্টি, 3টা বৌমা হয়ে গেছে, দয়া করে 2 বান্ধবী মিলে আমার পিছনে আর লাগার দরকার নাই। আয়নের কথা শুনে রাকিবের আম্মু কান ধরে বলে, কেন পিছে লাগবো না? আমার 4টা বৌমা লাগবে। হঠাৎ করে আয়ন কিছু বলে। ছোট একটা মেয়ে এসে তিয়াকে বলে, আম্মু আম্মু সবাই পিছনে ঘুরে তাকালে। আয়রা দৌড়ে এসে তিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু, তুমি আমাকে একা রেখে কেন চলে এসেছো? তুমি অনেক পচা, তুমি নানু খালামণি অনেক পচা, আমি কত ভয় পেয়েছি। তিয়ার আম্মু আয়রাকে কোলে নিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলে, নানা ভাই কান্না করে না, তুমি তো ঘুমিয়েছিলে, তার জন্যই তো তোমাকে শুয়ে দিয়েছে জ্যোতি খালামণি। কান্না করে না আমার ভালো নানু ভাই। ছোট আম্মু, ওই মেয়েটা কে? আপনি তো আমার ছোট আম্মু, ওই মেয়েটা কেন আপনাকে আম্মু বলে? রাহাত, তুমি বড় আপুকে আম্মু কেন বলো? তোমার তো বড় আপুকে চেনার কথা না? তুমি তো বাংলাদেশে এই প্রথম আসলে। রাহাত, এইদিকে আসো। আয়ন রাহাতকে কাছে টেনে নিল। রাত আর কিছু বলল না। রাকিবের আম্মু বলে, রাহাত, আয়ান রুমে যাও, আমি রাহাতের জন্য আইসক্রিম চিপস পাঠিয়ে দিচ্ছি। আর আয়ান, কফি দিব তোমাকে? চল আমার সাথে। আয়ান রাহাত রাকিবের সাথে যেতে লাগলো। তে আয়রাকে নিয়ে বলল, আন্টি, আমি আয়রাকে নিয়ে বাসায় যাই, আপনারা শপিং করেন, আমারটা আমি পরে করে নেব, ক্লান্ত লাগছে, বাসায় যান। তিয়ার কথা শুনে বলে, এইটা কিভাবে হয়? তুমি এখানে রেস্ট নাও, একা একা বাসায় গিয়ে কি করবে? আয়রা নানু ভাই, আমার কাছে আসো। জ্যোতি, আয়ানের জন্য কফি আর রাহাতের জন্য আইসক্রিম নিয়ে যা। রাকিবের আম্মু বলে। আয়রাকে কোলে নিল। জ্যোতি চলে গেল। আয়রাকে নিয়ে রাকিবের আব্বু আম্মু রুমে চলে গেল। রনি বলে ওঠে, টিয়া, আয়নকে বলে দে আয়রা ওর মেয়ে। ওই নিশ্চয়ই তোকে ভুল বুঝেছে, ও নিশ্চয়ই ভেবেছে তুই বিয়ে করছোস। ভাবতে দাও, আমি চাই না আমার মেয়েকে আমার থেকে কেউ দূরে রাখুক। এখনো কি আয়নকে ক্ষমা করা যায় না? আমি এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না। যদি এই বিষয়ে কথা বলো তাহলে আমি চলে যাব। তিয়ার কথা শুনে কেউ কিছু আর বলল না। এদিকে আয়ান রাহাত রাকিব মজা করতে লাগলো। 3 জন বসে থেকে গেম খেলতে লাগলো, সাথে কফি আইসক্রিম চিপস খেতে লাগলো। আয়রা আয়নের রুমে এসে বলে, মামা। রাকিব আয়রার দিকে তাকিয়ে বলে, জি মামা বলেন। আয়রা রাকিবকে বলে, আপনাদের রেডি হয়ে নিতে বলেছে, শপিং করতে যেতে হবে তো। আয়ন আয়রাকে দেখে কোলে নিতে খুব ইচ্ছে করতে লাগলো। আয়রার কাছে গিয়ে আয়ন কোলে তুলে নিয়ে বলল, বাব্বা, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো, আর একদম পরীর মতো মিষ্টি তুমি। আয়নের কথা শুনে আয়রা নিজের কাঁধের দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো।
আয়ান, রাকিব, রাহাত ভুরু কুচকে তাকালো। আয়ান বলে ওঠে। আম্মু কি দেখো এভাবে? আয়রা কিছুক্ষণ ভেবে বলে, আন্টি আমি তো পড়ি না, দেখেন আমার কোনো ডানা নেই। আম্মু বলেছে পরিদের ডানা থাকে, আমার তো নাই, আমি তো আয়রা। আয়রার কথা শুনে তিনজন হেসে দিল। আয়রা ওদের হাসি দেখে নিজেও হেসে দিল। ঠিক তো, তোমার ডানা নাই? তুমি হইলে ডানা কাটা পরি, বুঝতে পারছো? আয়রা, আয়ান, রাহাত মজা করতে লাগলো। রাকিব রেডি হয়ে নিল। চারজন নিচে যেতে লাগলো। আয়রাকে আয়নের কোলে দেখে জুথি বলে ওঠে, আয়ান বিয়ে শাদী করে নে, আয়রার মতো তোরও একটা মিষ্টি মেয়ে হবে। জুথির কথা শুনে আয়নের মনটা খারাপ হয়ে গেল। তিয়ার দিকে তাকাতে আয়ন মিষ্টি করে হেসে বলে, আগে মামা চাচ্চু হতে থাকি, তারপর দেখা যাবে। ফুপি, তুমি যেন শপিং করো না? রাহাতের কথা শুনে সবে অবাক হয়ে তাকালো। জুথি রাহাতের কাছে গিয়ে বলে, আচ্ছা আবু, তোমার আমার সাথে কি শত্রুতা, আমাকে বলবেন একটু? জুথির কথা শুনে হাই তুলতে তুলতে বলে, শত্রুতা তো নাই, বাট একটা দিনই মাটি করতে চাচ্ছি না, কাজে লাগানো উচিত। রাহাতের কথা শুনে সবে হেসে দিল। জুথি কোমরে হাত দিয়ে বলে, তোমার সমস্যা, তোমার ফুপারও সমস্যা, দুজন কি পাইছো আমাকে বলো তো? কি তার মানে শপিং করে নিয়ে কথা বলেছে? খারাপ বলে নাই, সারাদিন মাটি করে দেয়। রনির কথা শুনে জুথি আরও রেগে গেলে রাহাত রনের হাত ধরে বলে, ফুফা চলেন, ফুফির মাথায় আগুন দেখা যাচ্ছে, মেরে আমাদের ভর্তা বানিয়ে দিবে। দুজন দৌড়ে বাহিরে গেল। ওদের পিছনে পিছনে সবাই বের হইল। সবাই গাড়িতে উঠল। আয়রা আয়নের বাইকের সামনে আর পিছনে রাহাত বসলো। তিয়ার আম্মু বলতে লাগলো, যত লোকাও রক্ত কথা বলে। কি বলতে চাও ওকে? এখন নিয়ে আসো। লাভ নাই, দেখো আসে নাকি। তে আর কিছু বলার আগে গাড়ি ছেড়ে দিল। রাহাত বাইক নিয়ে ওদের পিছন পিছন যেতে লাগলো। তিয়া সামনে আয়নাতে আয়নকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, মেয়েটা আমার জানেও না কার বাইকে উঠেছে। আসলে রক্ত রক্ত কথা বলে, দুজন জানেও না, তাও তাদের বন্ডিংটা কত কিউট। দুজন কত হাসি খুশি ভাবে আসছে। আয়রাকে দেখে মনে হয় অনেক আগে থেকে চেনে। তিয়ার কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোনায় পানি চলে আসলে সাথে সাথেই মুছে ফেলল। সবাই শপিং মলে চলে গেল। সবাই শপিং করতে ব্যস্ত হয়ে গেল। আয়ন রাহাত রাকিব দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। আয়ন তিয়ার হাত চয়েস করা শাড়িটাই ভালো লাগলো না। আয়ন তিয়ার পাশে বসে বলল, আরে বেআইন কি পছন্দ করেন? এইটা কোনো চয়েস হইল? মামা ওইগুলো দেন তো। আয়নের দিকে তিয়া তাকিয়ে আছে। তিয়ার আম্মু রনির আব্বু আম্মু রনি মিটিমিটি হাসতে লাগলো। জুথি বলে, বাবা, তুই আবার শাড়িও পছন্দ করতে পারোস? আরে বেআইনের স্বামী তো আসে নাই, আমি না হয় একটু চয়েস করে দেই। বেআইনের উচিত ছিল দুলাভাইকে নিয়ে আসা। আমার হাজব্যান্ড ব্যস্ত, এত আলগা সময় তার নেই। তিয়ার কথা শুনে আয়নের বুকে তীরের মতো বিঁধে গেল। আয়ন তারপর মুখে হাসি রেখে বলে, ও আচ্ছা, যাই হোক বেআইন, এইটা দেখেন আপনার সাথে ভালো মানাবে। আয়নের দেওয়া শাড়ি তিয়ার শরীর ধরলে সবে অবাক হয়ে গেল। জুথি বলে, আরে আসলে তো তিয়া আপুকে সুন্দর লাগছে। এই আয়ান, আমাকে একটা চয়েস করে দে। আয়ন বলে ওঠে, তোমার জামাইকে বলো দুলাভাই চয়েস করে দেন, না হলে সারা শপিং ঘোরাবে। রাহাত তুমি এইদিকে দেখো, কোনটা তোমার ভালো লাগে? আমি কিছু বলবো না। যাও, আমি বলছি, আমি কিনে দিলেও কিছু নিবে না নাকি? না মানে আম্মু পরে, এখন কিছু কিনবো না। আরে রাহাত নিয়ে নাও, বেআইন দিব, কোনো কিছু মিস করতে নাই। এখনো ফাজিল আছো দেখি। তা ওইটা রাফি ভাইয়ার ছেলে নাকি? জি ভাবি। জুথি আপু এইটা দেখো, তোমাকে ভালো লাগবে। আর আন্টি, এইটা আপনার জন্য, দেখো কেমন লাগে। দুজন আয়নের চয়েস দেখে বেশ খুশি হলো। তিয়া বলে ওঠে, বিয়াই মনে হয় দিন রাত মেয়েদের নিয়ে শপিং করতে যান। ওই আর কি, গার্লফ্রেন্ড কয়েকটা আছে, ওদের নিয়ে যেতে হয়। কি, তোমার গার্লফ্রেন্ড আছে? আছে কয়েকটা। সবাই কথা বলতে বলতে শপিং করতে লাগলো। রাকিব, রাহাত, আয়ান শপিং করে নিল। আয়রাকে আয়ন খেলনা আর কিছু শপিং করে দিল। ওই বিলগুলো আয়ন নিজেই দিয়ে দিল। তিয়া বলে ওঠে, আমার মেয়ের জিনিস আপনি কেন পেমেন্ট করলেন? আপু রাগ করিয়েন না, আয়ান বাচ্চাদেরকে অনেক ভালোবাসে তো, আর ও তো ভাগ্নি হয়, দিলে সমস্যা কোথায়? আম্মু রেগে যাচ্ছেন কেন? আমাকেও তো আপনি কিনে দিলেন। তুমি আমাকে আম্মু বলো তাই আমি কিছু কিনে দিয়েছি। তোমার ছোট আব্বুকে বলবে, আর যেন আমাদের বিষয়ে নাক না গলায়। আয়ন তিয়ার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। আয়ন ওইখানে আর এক মুহূর্ত না থেকে বের হয়ে গেল।
আয়ন বাইকের উপর বসে থেকে নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আমার সাথে এমন ব্যবহার না করলেও পারতে। আজ আয়রা আমার মেয়ে হয়তো যদি তুমি আমার সাথে থাকতে। আর তোমার মেয়ে মানে তো আমারও মেয়ে, হয়তো ওর বাবা অন্যজন। তাই বলে কি আমি তোমার মেয়েকে আদর করে কিছু দিতে পারি না? আয়নের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। রনি এসে আয়নের পাশে বাইকে উঠে বসলো। আয়ন সাথে সাথে চোখ মুছে নিল। রনি বলে উঠল, কি কষ্ট পাইছো? নিশ্চয়ই ভাবছো আজ তিয়া তোমার সাথে থাকলে ওই মেয়ের বাবা তুমি হইতে। রনির কথা শুনে আয়ন চুপ থাকলো। রনি আয়নের কাঁধে হাত দিয়ে বলল, আইরা তোমার মেয়ে, তিয়া বিয়ে করে নাই। আমি অনেক চেষ্টা করেছি, ওই আমার হয় নাই। দিন শেষে জ্যোতির সাথে বিবাহ জীবন শুরু করেছি। ওই তোমাকে ভালোবাসে, বাট বুঝতে দেয় না। রাগ দেখাই ঠিকই, বাট তোমাকে ভালো না বাসলে আজ ও কেন বিয়ে করে নাই জিজ্ঞাসা করো। মাঝে মাঝে তোমার কথা মুখ ফসকে বের হয়ে যায়। তোমাকে যদি ভালো না বাসতো তাহলে তোমাকে নিয়ে এত কল্পনা করতো না। সবসময় আনমনা হয়ে থাকে, এতে কারো কথা ভাবে, শুধু তোমার কথাই ভাবে আয়ান। আয়ন রনির কথা শুনে রনিকে শক্ত করে জড়িয়ে ধরে খুশিতে বলতে লাগলো, কি আয়রা আমার মেয়ে? হ্যাঁ, তুমি ভাবো তিয়ার নাম কি টি দিয়ে আর এ তে কার নাম হয়? তোমার নাম। আর আয়ান, আয়রা, দেখো তোমাদের নাম মিলে আছে। আয়ন খুশিতে রনিকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ ভাইয়া। আমার মেয়েকে আমি গিফট করছি আর আমাকে কত কথা দেখাবো মজা আমার সাথে ফাইজলামি। আমি যা বলেছি এটাই জানো, বলো না। বলবো না। আয়ন ভিতরে চলে গেল। আয়রাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আয়ান আয়রাকে বলে, আম্মু তুমি কি কি কিনবে বলো? বেহায়া কয় প্রকারের বাবা? বেহায়া প্রোম্যাক্স আমি। আপনার কোনো সমস্যা? তিয়া ভেংচি কেটে চলে গেল। রাকিবের আম্মু বলে, আয়ান, তুমি এমন ব্যবহার কেন করছো? টিয়া তো এইসব পছন্দ করছে না। আন্টি ওই পছন্দ করলে বা না করলে কি, আয়রা আমার মেয়ে। বাকিটা আন্টি বুঝিয়ে বলেন। আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়নের দিকে তাকালে তিয়ার আম্মু, তুলি, রাইসা সব খুলে পড়ল। সব শুনে রাকিবের আম্মু বলে, রাহেলা তো কখনো বলে নাই আয়ান বিয়ে করেছিল। যাই হোক, দোয়া করি ওরা আবার এক হয়ে যাক। কথাগুলো বলে সবাই বাকি শপিংগুলো করতে লাগলো। রাত 10টা বেজে গেল। আয়রাকে আয়ন বলল, আম্মু চলো আমাদের বাসায়, সকালে তোমাকে নিয়ে আসবো। রাহাত ভাইয়া আছে, আমরা অনেক মজা করব। কিডন্যাপ করবে নাকি রাকিব? তোমার বন্ধুর ব্যবহার একদম আমার ভালো লাগছে না। অ্যান থাম। আয়রাকে ছাড়া আপু কিছু বুঝে না। এতদিন তো থাকছে, একদিন আমাদের কাছে থাকলে কি হবে? আয়রা আম্মু তুমি আমাদের সাথে যাবে না? আয়রা একবার তিয়ার দিকে তাকায়, একবার আয়নের দিকে তাকায়। তিয়ার আম্মু বলে, আয়রা যাবে, যাও, এত ভাবা লাগবে না। আম্মু আয়ন তিয়াকে আর কোনো কিছু বলতে না দিয়ে চলে গেল। আয়রা, রাহাত, আয়ন তিনজন মজা করতে করতে বাসায় চলে গেল। আয়রা ঘুমিয়ে গেলে আয়ন আয়রাকে কোলে নিয়ে সদর দরজার সামনে গেল। কলিং বেল বাজালে কাজের লোকজন দরজা খুলে দিল। আয়ন ভিতরে গেলে সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, কি রে, এই বাচ্চা মেয়েটা কে? আমার মেয়ে। কি বলিস? হ্যাঁ ঠিক বলছি। আম্মু আব্বু দেখো আমার মেয়ে আয়রা। আয়নের আব্বামও অবাক হয়ে গেল। রাহাত বলে, ছোট আব্বু কি বলো? ওই তো ছোট আম্মুর মেয়ে। ছোট আম্মু মানে? আমি কিছু বুঝতে পারছি না, এসব কি বলছিস? আয়ন সব কিছু খুলে বলল। আয়নের আব্বামও দৌড়ে এসে আয়রাকে কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়রার ঘুম ভেঙে গেল। রাফি, রূপসা, আতিয়া সবাই আয়রাকে আদর করতে লাগলো। আয়রা অবাক হয়ে বলে, আঙ্কেল, ওনারা আমাকে জড়িয়ে ধরে কান্না করে কেন? দাদু ভাই, তুমি উঠে পড়েছ? আয়রা অবাক হয়ে তাকিয়ে থাকে। সবাই নিজেদের পরিচয় দিলে। আয়রা সময়কে চুমু দিয়ে বলে, দাদু ভাই, আমার আব্বু কোথায়? আয়রার কথা শুনে আতিয়া বলে, এইটা তো তোমার আব্বু। হ্যাঁ আম্মু, আমি তোমার আব্বু, তোমার আঙ্কেল হয় না? আয়রা অবাক হয়ে যায়। আয়রা আয়নকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়। আতিয়া বলে, না, আর মানা যাচ্ছে না। এই আয়ান, তিয়া, ওরা কোথায় রে? বাসায় চলে গেছে। আব্বু আম্মু এখন চলো, আর মানা যাচ্ছে না। ওর রাগ অনেক দেখেছি, আর না। আমার ভাতিজিকে আমাদের থেকে দূরে রাখছে, আমাদের জানতেও দেয় নাই। হয় আয়নের কাছে ফিরে আসবে, আর না হয় আমাদের বাড়ির মেয়েকে দিয়ে দিবে। না আপু, এমন করা যাবে না। আমি চাই না উনি কষ্ট পাক এমন কিছু করতে। এইসব বাদ দাও। এভাবে আর কতদিন এমন রাগ যে আমার নাতি নাতির পর্যন্ত বলে নাই
ওর আব্বুকে ওর দাদা দাদি আছে নাকি মারা গেছে কিছুই বলে নাই? আম্মু, আমি ওকে ঠিক করব। বাদ দাও তো, এমন ব্যবস্থা করব না, তখন এমনিতেই ছুটে আসবে। আয়রাকে নিয়ে আয়নের আব্বু আম্মু রুমে চলে গেল। আয়রাকে খাওয়া দাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে দিল। সকালে আয়ন ঘুম থেকে উঠলেই দেখে আয়রা ওর বুকের উপর বসে খেলছে রাতের সাথে। আয়ন উঠে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরল। আয়রা বলে, আয়ন আব্বু বাসায় যাব আম্মুর কাছে। ওই আম্মু, নিয়ে যাব। ফ্রেশ হতে চলে গেল। এদিকে আয়রাকে আয়নের আম্মু খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ন বিদায় নিয়ে চলে গেল। আয়ন সোজা তিয়ার বাসায় চলে গেল। আয়রা তিয়াকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। আয়রা আয়নদের বাসায় কি কি হয়েছে সব কিছু খুলে বলতে লাগলো। তিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, এসব কি ধরনের ব্যবহার? আপনি কোন হিসাবে আমার মেয়ের সামনে নিজেকে বাবা হিসেবে পরিচয় দিয়েছেন? আয়রা, তুমি যাও তো, খালামণির রুমে যাও। আয়রা চলে গেল। আয়ন আয়রার পাশে বসে তিয়ার দিকে মুখ এগিয়ে নিতে নিলে সবাই ওইখান থেকে চলে গেল। তিয়া এসে একেবারে শুয়ে পড়ল। আয়ন বলে উঠল, আমার মেয়ে আমাকে আঙ্কেল বলবে আর আমি চুপচাপ শুনবো নাকি? ধাক্কা দিয়ে বলে, ওই তোমার মেয়ে না, বুঝতে পারছো? যাই হোক, আমি তো আপনাকে ডিভোর্স দেই নাই, তারপরও আপনি অন্য কাউকে বিয়ে কিভাবে করলেন? এই হিসাবে আপনাকে জেলে দেওয়া উচিত। আমার জামাইয়ের অনেক পাওয়ার আছে, ওইসব 1 সেকেন্ডে মিটিয়ে ফেলবে। ডিভোর্স দেয় নাই, দিয়ে দেব। চলো কোর্টে যাই। নাটক কম করো প্রিয়। এটা কি ধরনের কথা? ভালো কথা, চলো রুমে যাই, কথা আছে। কোনো কথা নাই, বের হয়ে যাও। তিয়া আয়নকে জোর করে তুলে নিয়ে যেতে লাগলো। তুলি না দেখার ভান করে নিচের দিকে তাকিয়ে থেকে মিটিমিটি হাসতে লাগলো আর রাকিবের সাথে কথা বলতে লাগলো। আয়ন তিয়াকে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে তিয়াকে খাটে ফেলে দিয়ে বলল, তিয়া, আমি অন্যায় করেছি, আমি মানছি, বাট আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কষ্ট দূর করার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমার বিয়ে করার একটাই উদ্দেশ্য ছিল তোমার মনে জায়গা করে নেওয়া। তুমি যা কষ্ট পেয়েছো নেক্সট টাইম আর সেই কষ্ট যেন না পাও, সেই জন্য আমি তোমাকে বিয়ে করি। তোমার ভালো চাওয়াটা কি আমার অপরাধ ছিল? কেমন ভালোবাসো যে পরে আবার আসতে পারলে না? আমার না হয় রাগ উঠেছিল, তাই আমি যা ইচ্ছা তাই বলেছি এবং করেছি। মাথা ঠান্ডা হইলে তো একবার আমার কাছে এসে বলতে পারতে, আমি যাব না। যে আমার জন্য আত্মহত্যা করতে চাই তার সামনে কিভাবে থাকবো? তুমি কি আমাকে একটু ভালোবাসো না? জানি না, চলে যাও, আমার ভালো লাগছে না। চুপ। আমি এখানে চলে এসেছি 2টা কারণে। 1, তুমি আয়রা আমার সাথে যাবে। 2, না হইলে আমাকে নিজের হাতে খুন করবে। কারণ আমি এই অবস্থা আর নিতে পারছি না। 7টা বছর কিভাবে কেটেছে আমার সময় সেটা আমি ভালো জানি। একবার অ্যাক্সিডেন্ট করলাম, তাও মরলাম না। অপারেশন করে বেঁচে গেলাম। মৃত কামনা কত করি, তাও আল্লাহ নিয়ে যায় না। আয়ন আর কিছু বলবে, তিয়ার সাথে সাথে উঠে আয়নের গালে থাপ্পড় মেরে বলল, একদম চুপ। চুপ কেন করব? আমি মরলে তোমার কি? শুনো, তোমার কাছে 2টা অপশন, হয় আমাকে মেরে ফেলো আর না হয় আমার সাথে চলো। আয়ন তিয়ার হাত ধরে নিজের গলায় ধরে চাপ দিতেই লাগলো। তিয়া হাত ছাড়াতে চাইলে আয়ন চেপে ধরে থাকলো। আয়ন বলতে লাগলো, তাড়াতাড়ি করো, চিন্তা করো না। আমি চিঠি লিখে এসেছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি নিজের ইচ্ছেই মরতে যাচ্ছি। টিয়া নিজের হাত সরিয়ে নিয়ে ঠাস করে থাপ্পড় দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তিয়া এত মায়া ভালোবাসা বাড়িয়ে দিয়ে এখন মারতে চাস, তাই না? তুই 7টা বছরে একবার তুই ফিরে এসে বলছস বউ আমার সাথে চলো। তুই আমার কোনো খোঁজ খবর নেস নাই। তুই আমাকে এই ভালোবাসছস? হ্যাঁ, আর একবার ফিরে আসলে কি আমি তোকে দূরে সরিয়ে দিতাম? না হয় রেগে থাকতাম, রাগ ভাঙানোর দায়িত্ব তোর। তুই স্বামী কেন হইছস যে বউয়ের অভিমান কষ্ট বুঝছস না? আমি কি করব? তুমি তো আত্মহত্যা ভয় দেখলে। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেই মারা যেতাম। আর তোর কিছু হইলে আমি অনেক শান্তিতে থাকতাম, তাই না? কত অপেক্ষা করছি, কবে এসে আমাকে জড়িয়ে ধরে জোর খাটিয়ে বলবে, বউ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার তোমাকে লাগবে। একবার জোর খাটালে কি আমি কি ক্ষমা করে দিতাম না? কান্না করতে লাগলো। আয়ন তিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, জান, আই এম সরি। আমি তো ছোট, আমার ভুল হতে পারে। তুমি তো বড় হয়েও আমাকে বুঝলে না। বউরা বড় ছোট কি? হ্যাঁ, বউদের অভিমান রাগ করার অধিকার আছে। স্বামী হিসেবে তোমার ভাঙানোর দায়িত্ব। সেটাই যদি না করো তাহলে কচুর স্বামী তুমি।
তিয়ার কথা শুনে আয়ন হেসে দিয়ে বলে। দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ঠোঁটজোড়া দুজন নিজেদের দখলে নিয়ে নিল।